হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সবাই একটু চলে আসো, সবাইকে সেমিকন্ডাক্টর লেকচার 4-এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। সো আমরা গত ক্লাসে পড়েছিলাম হচ্ছে সেমিকন্ডাক্টরের ক্লাসিফিকেশন পড়েছিলাম। সো আমরা গত ক্লাসের মধ্যে দেখেছিলাম যে সেমিকন্ডাক্টরের ক্লাসিফিকেশন, সেমিকন্ডাক্টরকে কয় ভাগে ক্লাসিফাইড করা যায়। একটা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর ছিল, আর একটা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর ছিল। পি টাইপ সেমিকন্ডাক্টরটা ছিল পজিটিভ টাইপ সেমিকন্ডাক্টর, আর হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টরটা ছিল নেগেটিভ টাইপ সেমিকন্ডাক্টর। সো আমরা যখন পি টাইপ সেমিকন্ডাক্টর কখন হয়, যখন আমরা কোনো সেমিকন্ডাক্টর ক্যালাসে যদি ভেজাল না মেশাই তখন হয় হচ্ছে কি ওরা পজিটিভ টাইপ না, সরি, কোনো সেমিকন্ডাক্টর ক্যালাসে যদি আমরা পর্যায় সারণীর তৃতীয় পর্যায়ের মৌল ভেজাল হিসেবে মেশাই তখন হচ্ছে ওরা পজিটিভ টাইপ সেমিকন্ডাক্টর। আর হচ্ছে আমরা যদি ভেজাল বা অপদ্রব্য হিসেবে পর্যায় সারণীর পঞ্চযোজী মৌল মেশাই বা পঞ্চম সারির মৌলগুলো মেশাই তখন হচ্ছে ওরা পজিটিভ টাইপ সেমিকন্ডাক্টর। এখন ভেজাল মেশানোর উদ্দেশ্যটা কী ছিল? আমাদের ভেজাল মেশানোর উদ্দেশ্যটা ছিল সেমিকন্ডাক্টর ক্যালাসকে কী করে তোলা, সুপার কন্ডাক্টর বা পরিবাহী হিসেবে গড়ে তোলা। আমরা দেখেছিলাম গত ক্লাসে যে সেমিকন্ডাক্টর ক্যালাসের মধ্যে তুমি যদি ভেজাল মিশাই দাও তাহলে সেমিকন্ডাক্টর ক্যালাসের পরিবাহিতা বৃদ্ধি পায়। এই কথাটা আমি গত ক্লাসে বলেছিলাম তোমাদের। সো এই পরিবাহিতা একটা সেমিকন্ডাক্টর ক্যালাসের মধ্যে তুমি যদি সামান্য পরিমাণ ভেজাল মিশ্রিত করে দাও তখন সেমিকন্ডাক্টরের পরিবাহিতা কিভাবে বৃদ্ধি পায় আজকে আমরা ওই প্রসেসগুলো শিখব। সো সবাই চলে আসো। আর হচ্ছে সবাই আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা, আর সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাও। আর হচ্ছে যারা যারা এখনও আসো নাই ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও আর ক্লাসটা শেয়ার করে দাও যাতে করে সবাই ক্লাসটা দেখতে পায়। সবাইকে আবারও স্বাগতম জানিয়ে আমি আজকের ক্লাসটা শুরু করছি। সো সবাই একটু জানাও যে অল ক্লিয়ার কিনা। ওকে, সবাই একটু জানাও সব কিছু ঠিকঠাক আছে কিনা। যারা যারা আসসালামু আলাইকুম জানিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম, যারা যারা নমস্কার জানিয়েছো সবাইকে নমস্কার। ওকে ওকে, আশা করি অল পারফেক্ট। সো আমরা শুরু করে দিই। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা গত ক্লাসে দেখছিলাম পি টাইপ সেমিকন্ডাক্টরটা কী ছিল। যখন তুমি একটা সেমিকন্ডাক্টর ক্যালাসকে তড়িৎ পরিবাহী হিসেবে গড়ে তোলার জন্য পর্যায় সারণীর তৃতীয় পর্যায়ের মৌলগুলো মেশাবা। এখন কথা হচ্ছে একটা সেমিকন্ডাক্টর ক্যালাসে ভেজাল মিশাইলে কি হয়, সেমিকন্ডাক্টর ক্যালাসের পরিবাহিতা বৃদ্ধি পায়, রাইট? সো ওই জিনিসটা আগে একটু দেখো, লিখো যে একটি সেমিকন্ডাক্টর ক্যালাসে যদি সামান্য পরিমাণ অপদ্রব্য মিশ্রিত করা হয়, একটি সেমিকন্ডাক্টর ক্যালাসে যদি সামান্য পরিমাণ অপদ্রব্য মিশ্রিত করা হয় তাহলে ওই ক্যালাসটি অবশ্যই সেমিকন্ডাক্টরের, ওই ক্যালাসটির পরিবাহিতা বহুগুণে বেড়ে যায়। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর, মানে পি টাইপ পজিটিভ টাইপ ক্যালাস ভেজাল মেশাবো। সো পি টাইপ সেমিকন্ডাক্টরে কী করা হতো, পর্যায় সারণীর তৃতীয় পর্যায়ের মৌল ভেজাল হিসেবে কী করা হতো, মেশানো হতো। সো লিখো পি টাইপ সেমিকন্ডাক্টর। এখন আমরা দেখব হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর। ওকে, সো দেখো এখন আমরা দেখব হচ্ছে কি, এখন আমরা দেখব হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর, পি টাইপ সেমিকন্ডাক্টর, রাইট? সো পি টাইপ সেমিকন্ডাক্টরে কী করা হয়, ভেজাল হিসেবে পর্যায় সারণীর তৃতীয় সারির মৌল মিশ্রিত করা হয়। সো লিখে রাখো ভেজাল হিসেবে পর্যায় সারণীর তৃতীয় সারির মৌল লিখো, তৃতীয় সারির মৌল মিশ্রিত করা হয়, রাইট? সো ভেজাল হিসেবে আমরা কি মিশ্রিত করব, ভেজাল হিসেবে পর্যায় সারণীর তৃতীয় সারির মৌল মিশ্রিত করা হয়। সো ধরো আমরা ভেজাল হিসেবে পর্যায় সারণীর তৃতীয় সারির মৌল, যেমন আমরা এখন এখানে গ্যালিয়ামকে মিশ্রিত করব। কাকে মিশ্রিত করব? গ্যালিয়ামকে।
সো গ্যালিয়াম পর্যায় সারণীর তৃতীয় সারির একটা মৌল, যেহেতু আমরা ভেজাল হিসেবে মিশ্রিত করব, আমি এখানে গ্যালিয়ামকে ভেজাল হিসেবে মিশ্রিত করব। এখন সবাই আমাকে বলো, গ্যালিয়ামের যোজ্যতা স্তরে কয়টা ইলেকট্রন? আমরা সবাই জানি যারা তৃতীয় সারিতে অবস্থিত প্রত্যেকের যোজ্যতা স্তরে হচ্ছে 3টা ইলেকট্রন বা ত্রিযোজী মৌল। গ্যালিয়াম হচ্ছে কি যোজ্যতা স্তরে কয়টা? 3টি ইলেকট্রন রয়েছে। সো দ্যাটস ওয়াই এটা হচ্ছে একটা ত্রিযোজী মৌল। সো আমরা পি টাইপ সেমিকন্ডাক্টরে একটা ত্রিযোজী মৌল ভেজাল হিসেবে মিশাবো। সো ভেজাল হিসেবে মিশালে কি হবে? তার সেমিকন্ডাক্টর ক্যালাসটার পরিবাহিতা বহুলাংশে বেড়ে যাবে। সো এখন আমরা দেখব প্রসেস। সো দেখো এখন আমরা দেখব হচ্ছে প্রসেস। সো সবাই প্রসেসটা খুব ভালোভাবে খেয়াল করবা। কিভাবে আমরা অ্যাকচুয়ালি আমরা ভেজাল মেশাবো। সো ফার্স্ট অফ অল তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা সেমিকন্ডাক্টর ক্যালাসের একটা ডেফিনিট একটা অংশ এঁকে নিতে হবে, রাইট? সো তুমি যেহেতু একটা ক্যালাসের মধ্যে ভেজাল মিশাবা, একটা সেমিকন্ডাক্টর ক্যালাসের মধ্যে যেহেতু তুমি ভেজাল মেশাবা, তোমাকে ক্যালাসের একটা সার্টেইন একটা অংশ কনসিডারেশন আনতে হবে। সো আমি একটা সেমিকন্ডাক্টর ক্যালাসের, আমরা দেখেছিলাম যে একখণ্ড সেমিকন্ডাক্টর আসলে প্রকৃতিতে মুক্ত অবস্থায় থাকে না। সেমিকন্ডাক্টর প্রকৃতিতে ক্যালাস আকারে গঠিত থাকে, রাইট? যেমন জার্মেনিয়ামের ক্যালাস, সিলিকনের ক্যালাস, আমরা স্ট্রাকচারগুলো প্রিভিয়াস লেকচারে দেখেছিলাম। সো এখন আমি কি করব, একটা সেমিকন্ডাক্টর ক্যালাসের একটা জাস্ট একটা অংশ কনসিডার করে নেব, ওখানের মধ্যে ভেজাল মিশাবো। ভেজাল মিশানোর পর কি হয় ওই জিনিসটা দেখব। তাহলে তুমি প্রথমে একটা সেমিকন্ডাক্টরের ক্যালাস আঁকো। তুমি ফার্স্ট অফ অল একটা সেমিকন্ডাক্টরের ক্যালাস আঁকো, জার্মেনিয়াম। ধরো এই যে একটা সেমিকন্ডাক্টরের ক্যালাস আমি আঁকতেছি, ওকে? ভালোভাবে খেয়াল করবা। সো এগুলো হচ্ছে সব জার্মেনিয়াম, রাইট? জার্মেনিয়াম হচ্ছে একটা বিশুদ্ধ সেমিকন্ডাক্টর। এখন এই বিশুদ্ধ সেমিকন্ডাক্টরকে আমি কি করব, অবিশুদ্ধ বানাবো। জার্মেনিয়াম হচ্ছে একটা বিশুদ্ধ সেমিকন্ডাক্টর। সো এই বিশুদ্ধ সেমিকন্ডাক্টরকে আমি কি করব, অবিশুদ্ধ বানাবো। সো কিভাবে বানাতে হয় দেখো। সো এটা হচ্ছে একটা জার্মেনিয়াম ক্যালাস, রাইট? এটা হচ্ছে একটা জার্মেনিয়াম ক্যালাস। আচ্ছা হ্যাঁ, এখন ভেজাল মিশাবো। আচ্ছা তাহলে দেখো, সো জার্মেনিয়াম পরমাণুগুলো আগে ক্যালাসের মধ্যে কিভাবে থাকে আমরা জানতাম। প্রত্যেকটা জার্মেনিয়াম ক্যালাস তার পার্শ্ববর্তী 4টা জার্মেনিয়ামের সাথে কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন গঠন করে অষ্টক ফিল আপ অবস্থায় থাকে, রাইট? সো দেখো ওদের মধ্যে সমযোজী বন্ধন করে ওরা অষ্টক ফিল আপ করে থাকবে, এইভাবে অষ্টক ফিল আপ করে থাকবে, রাইট? তো দেখো এইভাবে থাকবে ওদের মধ্যে একটা যোজন ইলেকট্রন আর একটা হচ্ছে শেয়ারকৃত ইলেকট্রনের মাধ্যমে ওরা অষ্টক ফিল আপ করে কি থাকে, ক্যালাসটা স্থিতিশীল থাকে। অষ্টক ফিল আপ যখন হয় ক্যালাসটা তখন কি থাকে, স্থিতিশীল থাকে। দেখো, সো তার মানে এই না যে ক্যালাস শুধু এটা, এইদিকেও তোমার কি থাকবে, ক্যালাস থাকবে, এদিকেও তোমার ক্যালাস থাকবে, এদিকেও থাকবে, সব দিকেই থাকবে, রাইট? সব দিকেই থাকবে, ওকে? সব দিকেই তোমার ক্যালাস থাকবে। আচ্ছা, সো এটাই হচ্ছে আমাদের কি সেমিকন্ডাক্টর ক্যালাস। আমি ক্যালাসের একটা সার্টেইন অংশ জাস্ট কনসিডার করে নিছি, ওখানের মধ্যে ভেজাল মিশাবো। সো তার আগে আমাদেরকে এখানে ইলেকট্রনগুলো চিহ্নিত করতে হবে, যে প্রত্যেকটা হাতে দুইটা দুইটা করে ইলেকট্রন থাকে এখানের মধ্যে, ওকে? ইলেকট্রনগুলো দিয়ে দাও। মানে ক্যালাসটা তোমার স্থিতিশীল অবস্থায় আছে। ক্যালাসটা তোমার কি অবস্থায় আছে, স্থিতিশীল অবস্থায় আছে। সো আমি এখানে ইলেকট্রন শুধুমাত্র সেগুলোতে দিলাম যেখানে দেখা যাচ্ছে তোমার কি আছে, যেখানে তোমার জার্মেনিয়াম আছে, এগুলাতেও তোমার ইলেকট্রন থাকবে। এটা হচ্ছে ক্যালাসের বাইরের অংশটা। সো এখানেও তোমার এই সেম জিনিসগুলাই থাকবে। এই সেম জিনিসগুলো রিপিটেশনে কি, ওই যে স্থানিক পর্যায়ক্রম পড়ছিলা, যে কোনো কিছুর পুনরাবৃত্তি যদি নির্দিষ্ট স্থান পরপর একই ধরনের হয়, কোনো কিছু রিপিটেশন যদি নির্দিষ্ট স্থান পরপর একই ধরনের হয়, তখন এটাকে বলা হয় স্পেশাল পিরিয়ডিসিটি বা স্থানিক পর্যায়ক্রম। সো এই জিনিসটার পুনরাবৃত্তি একটা সার্টেন পিরিয়ড অফ স্পেস পরপর একই ধরনের থাকবে। সো আমি যেহেতু এই সার্টেন স্পেসটা কনসিডার করতেছি, আমি এখানের মধ্যে ভেজাল মিশাবো। সো এটা হচ্ছে আমাদের সেমিকন্ডাক্টর ক্যালাস। এটা কি থাকবে, এটা এভাবে থাকবে, রাইট? এটা এভাবে থাকবে। আচ্ছা, আহনাফ আবরার হক ভাই, আজকে না আপনার হলিডে? হ্যাঁ, আমার হলিডে হচ্ছে এটাই, আমার হলিডে হচ্ছে, ও হচ্ছে আমার অফলাইন ব্যাচের স্টুডেন্ট। সো যাই হোক,
হলিডের মধ্যে একটু তোমাদের সাথে আড্ডা দিতে আসছে আর কি। আচ্ছা তাহলে দেখো, সো দেখো এই হচ্ছে আমার ক্যালাস। এই ক্যালাসের মধ্যে আমি এখন ভেজাল হিসেবে কাকে মেশাবো? এই যে পর্যায় সারণীর তৃতীয় পর্যায়ের মৌল মেশাবো। ভালো করে খেয়াল করো, এই যে সেমিকন্ডাক্টর ক্যালাস, এই ক্যালাসটার মধ্যে আমি পর্যায় সারণীর তৃতীয় পর্যায়ের মৌল হিসেবে কাকে মেশাবো? গ্যালিয়ামকে মেশাবো। এখন তুমি ভেজাল মিশাই দাও। সো ভেজাল যেহেতু বিশুদ্ধ জিনিস থেকে আলাদা, সো এটাকে আমি ডিফারেন্ট কালার দিয়ে রিনোট করলাম। এই যে এটা হচ্ছে আমাদের ভেজাল। সো এটা হচ্ছে কি? গ্যালিয়াম। সো গ্যালিয়ামকে আমি কি করলাম? এই জার্মেনিয়াম ক্যালাসের মধ্যে ভেজাল হিসেবে মেশাই দিলাম। ওকে, সো ভেজাল হিসেবে মেশাই দেওয়ার পর কি হবে জানো? ভেজাল হিসেবে মিশাই দেওয়ার পর কি হবে? এই যে আমি এখানে এই পুরো ক্যালাসটার মধ্যে আমি এখানের মধ্যে গ্যালিয়ামটাকে ভেজাল হিসেবে মেশালাম। সো কি হবে এখন? এখন যেটা হবে সেটা হচ্ছে এই গ্যালিয়ামটা তার পার্শ্ববর্তী 4টা গ্যালিয়ামের সাথে বন্ডিং ক্রিয়েট করবে, রাইট? সে তো না হলে ক্যালাসের স্থান পাবে না। সে যদি ক্যালাসের মধ্যে তুমি একটা সেমিকন্ডাক্টর ক্যালাসের মধ্যে একটা ভেজাল মিশাই দিছো, এখন ওই ক্যালাসের সাথে যদি ভেজালটা বন্ধন গঠন করতে না পারে, তাহলে সে তো আর ক্যালাসকে প্রভাবিত করতে পারবে না, রাইট? পারবে না। সো এই গ্যালিয়ামটা কি করবে? জার্মেনিয়াম ক্যালাসের সাথে সমযোজী বন্ধন গঠন করতে চাইবে। কিভাবে গঠন করবে দেখো, কিভাবে গঠন করবে? তখন কি হবে দেখো, এই গ্যালিয়ামটা জার্মেনিয়ামের সাথে কি করবে? এই যে এই জার্মেনিয়ামের সাথে, একটা জার্মেনিয়ামের সাথে, 2টা জার্মেনিয়ামের সাথে, 3টা জার্মেনিয়ামের সাথে, 4টা জার্মেনিয়ামের সাথে কি করলো? সমযোজী বন্ধন গঠন করলো, রাইট? আচ্ছা এগুলো আমি একটু ডিফারেন্ট কালার দিয়ে দেখাই। ওকে, সো এগুলা আমি ডিফারেন্ট কালার দিয়ে দেখাচ্ছি। দেখো গ্যালিয়ামটা কি করলো? ক্যালাসের মধ্যে তুমি যখন মিশাই দিছো, এই গ্যালিয়ামটা তার পার্শ্ববর্তী 4টা জার্মেনিয়ামের সাথে বন্ডিং ক্রিয়েট করছে। এখন এখানে দেখছি আমরা গ্যালিয়ামের যোজ্যতা স্তর হচ্ছে 3টা ইলেকট্রন, রাইট? গ্যালিয়ামের যোজ্যতা স্তরে কয়টি ইলেকট্রন? গ্যালিয়ামের যোজ্যতা স্তরে 3টা ইলেকট্রন আছে। কয়টি ইলেকট্রন আছে? 3টা। গ্যালিয়ামের যোজ্যতা স্তরে কয়টি ইলেকট্রন? 3টা। সো দেখো এই গ্যালিয়ামের যোজ্যতা স্তর মানে সর্ববহিস্থ স্তর। সো সর্ববহিস্থ স্তরে কয়টা থাকবে? 3টা থাকবে। সো 3টা দিয়ে দিচ্ছি আমি। এই যে 3টা, 1টা 2টা 3টা, রাইট? গ্যালিয়ামের সর্ববহিস্থ স্তরে 3টা ইলেকট্রন আছে। তো এই যে জার্মেনিয়াম এখানে গ্যালিয়ামকে ইলেকট্রন দিবে একটা একটা করে। তো প্রত্যেকটা জার্মেনিয়াম একটা একটা করে ইলেকট্রন কাকে দিবে? গ্যালিয়ামকে দিবে। বিকজ গ্যালিয়ামেরও তো লাস্ট কক্ষ, প্রত্যেকটা গ্যালিয়াম, এখানে একটা জিনিস মাথায় রাখবা, জার্মেনিয়াম ক্যালাস, প্রত্যেকটা জার্মেনিয়ামের সর্ববহিস্থ স্তরে কিন্তু 8টা করে ইলেকট্রন থাকবে। বিকজ ক্যালাসটা আগে থেকে স্থিতিশীল। আমরা গত ক্লাসে যখন সেমিকন্ডাক্টরের গঠন দেখছিলাম, তখন আমরা বলছিলাম পুরো ক্যালাসের প্রত্যেকটা জার্মেনিয়ামের মধ্যে অষ্টক ফিল থাকে। পুরো ক্যালাসের প্রত্যেকটা জার্মেনিয়াম কি করবে? অষ্টক ফিল করবে, স্থিতিশীল একটা ক্যালাস গঠন করবে, রাইট? সেমিকন্ডাক্টর ক্যালাস। সো প্রত্যেকটা জার্মেনিয়ামের সর্বশেষ কক্ষপথে 8টা করে কি আছে? ইলেকট্রন আছে। সো দেখো এই জার্মেনিয়ামটা, এই গ্যালিয়াম ক্যালাসের সাথে একটি ইলেকট্রন এখানে শেয়ার করলো, এই জার্মেনিয়ামটা এটার সাথে একটি ইলেকট্রন শেয়ার করলো, এই জার্মেনিয়ামটা এটার সাথে একটি ইলেকট্রন শেয়ার করলো, এই জার্মেনিয়ামটা এটার সাথে একটি ইলেকট্রন শেয়ার করলো। বাকি ইলেকট্রনগুলো তার এদিকে আছে, এদিকে আছে, এদিকে আরেকটা জার্মেনিয়াম আছে। সো এই জিনিসগুলো তুমি চাইলে দেখাই দিতে পারো, না দেখালেও সমস্যা নেই। ওকে, চাইলে তুমি দেখাই দিতে পারো, ঠিক আছে? প্রত্যেকটা জার্মেনিয়ামের শেষ কক্ষপথে কিন্তু 8টা করে ফিল আছে। এখন দেখো গ্যালিয়ামটা যখন যুক্ত হলো, তখন এই 4টা জার্মেনিয়াম, গ্যালিয়াম কয়টা জার্মেনিয়ামের সাথে যুক্ত হয়েছে? 4টা জার্মেনিয়াম গ্যালিয়ামকে 4টা করে দেখো, এই যে 1টা 2টা 3টা 4টা। গ্যালিয়াম যখন 4টা জার্মেনিয়ামের সাথে যুক্ত হয়েছে, 4টা জার্মেনিয়াম গ্যালিয়ামকে 4টে ইলেকট্রন শেয়ার করছে। আর গ্যালিয়ামের নিজের কক্ষপথে কয়টা ছিল? 1টা 2টা 3টা। তাহলে এখন দেখো জার্মেনিয়ামের বহির্কোলকে কয়টা ইলেকট্রন আছে এখন টোটাল বলো। জার্মেনিয়াম যখন গ্যালিয়ামের বহির্কোলকে, এটা হচ্ছে গ্যালিয়ামের বহির্কোলকে কয়টা ইলেকট্রন আছে বলো। গ্যালিয়ামের বহির্কোলক এখন কয়টা ইলেকট্রন আছে? টোটাল কয়টা ইলেকট্রন আছে বলো। গ্যালিয়ামের বহির্কোলক হচ্ছে এইটা আর এটা। সো আমরা দেখতে পাচ্ছি গ্যালিয়াম যখন 4টা জার্মেনিয়ামের সাথে সমযোজী বন্ধন গঠন করলো, তার বহির্কোলক হচ্ছে এটা একটা খোলক, এটা একটা খোলক, এটা একটা খোলক, এটা একটা খোলক, এটা একটা খোলক। সো দেখো গ্যালিয়ামের এখন বহির্কোলকে টোটাল কয়টা ইলেকট্রন আছে দেখো। টোটাল হচ্ছে এখানে এই যে 1টা
2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তাহলে গ্যালিয়াম যখন জার্মেনিয়ামের সাথে সমযোজী বন্ধন গঠন করলো তখন দেখা যাচ্ছে গ্যালিয়ামের সর্ববহিস্থ কক্ষপথে টোটাল হয়েছে 7টা যোজন ইলেকট্রন, রাইট? টোটাল কয়টা? টোটাল হয়েছে 7টা। ওকে, টোটাল হচ্ছে 7টা যোজন ইলেকট্রন, রাইট? তো গ্যালিয়ামের বহির্খোলকে কয়টা? টোটাল 7টা যোজন ইলেকট্রন। তাহলে এই গ্যালিয়াম কি স্টেবল নাকি আনস্টেবল এটা একটু জানো। এই গ্যালিয়াম কি স্টেবল এখন নাকি আনস্টেবল এটা একটু জানো। গ্যালিয়াম স্টেবল নাকি আনস্টেবল এটা একটু জানো। গ্যালিয়ামের বহির্খোলকে যেহেতু 7টা যোজন ইলেকট্রন আছে, এই গ্যালিয়াম কি সুস্থিত আছে নাকি সুস্থিত নাই এটা একটু জানো। ওকে, আব্দুর রহমান শহীদ, কারেক্ট অ্যান্সার আনস্টেবল, বিকজ তার বহির্খোলকে শুধুমাত্র 7টা যোজন ইলেকট্রন আছে। তাহলে তাকে স্টেবল হওয়ার জন্য আরও একটা যোজন ইলেকট্রন লাগবে, যেটা এখানের মধ্যে নাই। সো এখানের মধ্যে যেখানে ইলেকট্রন থাকবে না, গত ক্লাসে পড়াইছিলাম, যেখানে তোমার ইলেকট্রন থাকবে না ওখানের মধ্যে একটা ফাঁকা জায়গা সৃষ্টি হয়। সো ওই ফাঁকা জায়গাটার নাম হচ্ছে হোল। তো দেখো এখানের মধ্যে একটা ফাঁকা জায়গা রয়ে যাবে, রাইট? এখানে একটা ফাঁকা জায়গা রয়ে যাবে যেখানে অ্যাকচুয়ালি কোনো ইলেকট্রন নাই, যেখানে অ্যাকচুয়ালি কোনো ইলেকট্রন নাই। ওকে, এখন তাহলে দেখো ফাঁকা জায়গা কখনো ফাঁকা থাকে না, খালি জায়গা কখনো খালি থাকে না। হুমায়ুন আহমেদ একটা কথা বলে গেছে যে খালি জায়গা কখনো খালি থাকে না, একটা বালিকণা এসে হইলেও এটা কি করে দেয়? ভরাট করে দেয়। সো এটা হচ্ছে সাহিত্যের ভাষা। এটা হচ্ছে কি? সাহিত্যের ভাষা। সাহিত্যের ভাষায় হচ্ছে তুমি কখনো একা থাকবা না, কখনো তুমি কি একা থাকবা না। তুমি ধরো জোড়াই ছিলা, এখন তুমি ধরো বিজোড় হয়ে গেছো, তার মানে তোমার একটা খালি জায়গা সৃষ্টি হয়েছে, তুমি আনস্টেবল হয়ে গেছো। এখন হুমায়ুন আহমেদের ভাষায় তুমি কখনো আনস্টেবল থাকবা না, একটা বালিকণা এসে হলেও তোমাকে কি করে দিবে? স্টেবল করে দিবে। ঠিক সেম ভাষা হচ্ছে তোমার এখানে। গ্যালিয়ামের বহির্খোলকে 7টা যোজন ইলেকট্রন, 7টা কি আছে? 7টা, টোটাল 7টা ইলেকট্রন আছে। এখন এখানে তার একটা ফাঁকা জায়গার কারণে সে আনস্টেবল। সো এই ফাঁকা জায়গাটাও কি থাকবে না? ফাঁকা থাকবে না। এখানে তোমার একটা ইলেকট্রন এসে এই ফাঁকা জায়গাটা ফিল আপ করবে। সো দেখো যখন এই ক্যালাসটার মধ্যে আনস্টেবল অবস্থা সৃষ্টি হলো তখন এদিকে তো আরও ক্যালাস আছে, আমি তো পুরো একটা জার্মেনিয়াম ক্যালাসের মধ্যে মিশাইছি, রাইট? সো এখন চিন্তা করে দেখো এই পার্শ্ববর্তী ক্যালাস থেকে একটা ইলেকট্রন কি করবে? দৌড়ে আসবে এই হোলটাকে কি করার জন্য? ফিল আপ করার জন্য। একটা জিনিস এবার চিন্তা করে দেখো, এই যে পার্শ্ববর্তী ক্যালাস থেকে, এখানে ধরো ক্যালাস আছে একটা, এই ধরনের ক্যালাস এখানেও আছে, এখান থেকে একটা ইলেকট্রন দৌড়ায় এসে এই জিনিসটা ফিল আপ করবে। এখান থেকে একটা ইলেকট্রন কি করবে? দৌড়ায় আসবে। সো এখান থেকে যখন একটা ইলেকট্রন দৌড়ায় আসবে তখন এই হোলটা কি হয়ে যাবে? ফিল আপ হয়ে যাবে। পার্শ্ববর্তী ক্যালাস থেকে একটা ইলেকট্রন দৌড়ায় এসে এই খালি জায়গাটা কি করে দিবে? ফিল আপ করে দিবে। খালি জায়গা আর খালি রইল না, ইলেকট্রন এসে কি হয়ে গেল? ফিল আপ করে হয়ে গেল। এখন যখন এই ইলেকট্রনটা ক্যালাসের একটা সার্টেইন পয়েন্ট থেকে, ক্যালাসের একটা সার্টেইন যোজ্যতা স্তর থেকে অথবা ক্যালাসের একটা নির্দিষ্ট জায়গা থেকে যখন চলে আসছে এখানে, তো ইলেকট্রনটা যেখান থেকে চলে আসছে পার্শ্ববর্তী ক্যালাসের হোলকে ফিল আপ করার জন্য, এখন দেখো ওই ইলেকট্রনটা যেখান থেকে চলে আসছে ওখানে আরেকটা হোল সৃষ্টি হয়েছে না? ইলেকট্রনটা যেখান থেকে চলে আসছে ওখানে আরেকটা হোল সৃষ্টি হয়েছে। এখন এই হোলটাকে ফিল আপ, এই হোলটা যখন এখানে যখন একটা হোল সৃষ্টি হয়ে গেল তখন পার্শ্ববর্তী ক্যালাসটা কী হয়ে গেল? আনস্টেবল হয়ে গেল। দেখো একটা ক্যালাসকে সুস্থিত করতে গিয়ে পার্শ্ববর্তী ক্যালাসের ইলেকট্রনটা যখন চলে আসছে তখন পার্শ্ববর্তী ক্যালাসটা কী হয়ে গেছে? ইমব্যালেন্সড হয়ে গেছে, মানে অস্থিতিশীল হয়ে গেছে। এখন কি হবে দেখো, এই খালি স্থান, আবার বলছি খালি স্থান কখনো খালি থাকে না, যে কোনো কিছু দিয়ে ফিল আপ হয়ে যায়। সো এটা যেহেতু সেমিকন্ডাক্টর ক্যালাস, এখানে যে কোনো কিছু দিয়ে ফিল আপ হওয়ার সুযোগ নাই, এখানে ফিল আপ হবে তোমার ইলেকট্রন দিয়ে। সো এই খালি জায়গাটা ফিল আপ করার জন্য পার্শ্ববর্তী ক্যালাস থেকে আরেকটি ইলেকট্রন এসে দৌড় মারবে। সো পার্শ্ববর্তী ক্যালাস থেকে আরেকটি ইলেকট্রন এসে দৌড় মেরে এই খালি জায়গাটা ফিল আপ করবে। এখন এই ইলেকট্রনটা যেখান থেকে দৌড় মারছে ওখানে আবার একটা খালি জায়গা সৃষ্টি হবে। ওই ইলেকট্রনটা যেখান থেকে দৌড় মারছে ওইখানে আবার একটা খালি জায়গা সৃষ্টি হবে। এই খালি জায়গা ফিল আপ করার জন্য পার্শ্ববর্তী ক্যালাস থেকে আরেকটি ইলেকট্রন এসে দৌড় মারবে, রাইট? এই খালি জায়গা ফিল আপ করার জন্য পার্শ্ববর্তী ক্যালাস থেকে আরেকটা ইলেকট্রন এসে দৌড় মারবে। তাহলে দেখো এভাবে একটা ক্যালাসের একটা সার্টেইন পয়েন্টে একটা নির্দিষ্ট স্টেপ পর 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 একটা একটা করে হোল সৃষ্টি হবে, বিকজ একটা একটা হোল ফিল আপ করার জন্য একটা একটা ইলেকট্রন দৌড় মারতেছে। যেন মনে হচ্ছে আমার হোলগুলো দৌড়াচ্ছে এদিকে, হোলগুলো দৌড়াচ্ছে এদিকে, এই যে এইদিকে দৌড়াচ্ছে হোল, আর হোলগুলো ফিল আপ করার জন্য আমার ইলেকট্রনগুলো কোন দিকে দৌড়াচ্ছে? হোলগুলো ফিল আপ করার জন্য ইলেকট্রনগুলো এই দিকে দৌড়াচ্ছে।
রাইট। দেখো এখানে তাহলে কন্ডিশনটা কি হলো, একটা হোল সৃষ্টি হলো, এই হোলকে ফিল আপ করার জন্য পার্শ্ববর্তী ক্যালাস থেকে একটা ইলেকট্রন আসলো, ইলেকট্রনটা যেখান থেকে আসছে ওখানে একটা হোল সৃষ্টি হয়েছে, ওই হোলকে ফিল আপ করার জন্য পার্শ্ববর্তী ক্যালাস থেকে আরেকটা ইলেকট্রন আসলো, ওই ইলেকট্রনটা যেখান থেকে আসছে ওখানে আরেকটা হোল সৃষ্টি হয়েছে, ওই হোলকে ফিল আপ করার জন্য পার্শ্ববর্তী ক্যালাস থেকে আরেকটা ইলেকট্রন আসছে। সো এইভাবে যেন মনে হচ্ছে আমার বাম থেকে ডান দিক থেকে অনেকগুলো হোল দৌড়ায় যাচ্ছে, আর ওই হোলগুলোকে ফিল আপ করার জন্য বাম থেকে ডান থেকে বাম দিকে তোমার ইলেকট্রনগুলো দৌড়াচ্ছে। তাহলে চিন্তা করে দেখো একটা সার্কিট যদি তুমি এটা পুরোটাকে যদি একটা সার্কিট চিন্তা করো, তো একটা সার্কিটে যদি বাম থেকে ডান দিকে যদি হোল দৌড়ায়, হোল মানে কি পজিটিভ, ধরো পজিটিভ হোলকে কি পজিটিভ চার্জের সাথে কনসিডার করে নেওয়া হয়। সো একটা সার্কিটে যদি বাম থেকে ডান দিকে যদি হোল দৌড়াই অ্যান্ড ডান থেকে বাম দিকে যদি ইলেকট্রন দৌড়াই, ধরো তুমি পজিটিভ থেকে নেগেটিভের দিকে দৌড়াচ্ছে হোল, আর নেগেটিভ থেকে পজিটিভের দিকে দৌড়াচ্ছে ইলেকট্রন। সো এটা হইলেই তো একটা ক্যালাস কি তড়িৎ পরিবহনে সক্ষম হবে, রাইট। তড়িৎ প্রবাহিত কখন হয়, যখন ইলেকট্রন দৌড়াই। তড়িৎ পরিবহন কখন হয়, যখন ইলেকট্রন দৌড়ায়। সো এখানে দেখো তুমি যখন গ্যালিয়ামকে ভেজাল হিসেবে মিশ্রিত করছো তখন পুরো ক্যালাসটা আনস্টেবল হয়ে গেছে, বিকজ এখানে একটা হোল। সো এই হোলকে ফিল আপ করার জন্য পার্শ্ববর্তী ক্যালাস থেকে ইলেকট্রন এসে দৌড়াচ্ছে। এভাবে প্রত্যেকটা হোলকে ফিল আপ করার জন্য একটা করে ইলেকট্রন সামনের দিকে এগোতে থাকবে। সো এইদিকে এগোতে থাকবে ইলেকট্রন, এদিকে এগোতে থাকবে কি হোল। সো এইভাবে ইলেকট্রনের প্রবাহ মানেই তো বিদ্যুৎ প্রবাহ। সো তুমি যখন একটা সেমিকন্ডাক্টর ক্যালাসের মধ্যে ভেজাল হিসেবে যখন পি টাইপ মিশাইছো তখন দেখতে পাচ্ছি আমরা এখানে বিদ্যুৎ পরিবাহিতা বহুলাংশে কি বেড়ে গেছে, তখন এই ক্যালাসটা তড়িৎ পরিবহনে সক্ষম। সো এই জন্য একটা সেমিকন্ডাক্টর ক্যালাসে কি করা হয়, ভেজাল মিশ্রিত করা হয়। বিকজ তুমি দেখো একটা ক্যালাসের মধ্যে সামান্য পরিমাণ ভেজাল মিশ্রিত করছো, চিন্তা করে দেখো তুমি একটা ক্যালাসের মধ্যে সামান্য পরিমাণ ভেজাল হিসেবে গ্যালিয়াম মিশ্রিত করছো, এখন ওই গ্যালিয়ামের একটা করে কি হোল সৃষ্টি হয়েছে। এখন দেখো তুমি যখন সামান্য পরিমাণ গ্যালিয়াম মিশ্রিত করবা, সামান্য পরিমাণ গ্যালিয়ামের মধ্যে অনেকগুলো গ্যালিয়ামের অনুপরমাণু থাকবে না? অবশ্যই থাকবে। তুমি চিন্তা করে দেখো 1 মোল সমান কত, 1 মোল গ্যালিয়াম হচ্ছে 6.023 × 10⁻23। তুমি যদি একটা বিরাট সেমিকন্ডাক্টর ক্যালাসের মধ্যে শুধুমাত্র 1 মোল গ্যালিয়াম মেশাও, মানে 1 মোল যদি গ্যালিয়াম মেশাও, তাহলে তুমি দেখতে পাবা কি, তাহলে তুমি দেখতে পাবা 1 মোল গ্যালিয়ামের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যার সমান সংখ্যক অনুপরমাণু বা আয়ন থাকে। তাহলে কথা হচ্ছে তুমি যদি 1 মোল গ্যালিয়াম মেশাও, 1 মোল গ্যালিয়াম সমান 6.023 × 10⁻23টা গ্যালিয়ামের অণু বা পরমাণু। এখন একটা গ্যালিয়াম পরমাণু যদি একটা হোল সৃষ্টি করে, তাহলে 6.023 × 10⁻23টা গ্যালিয়াম পরমাণু 6.023 × 10⁻23টা হোল সৃষ্টি করবে। এই 6.023 × 10⁻23টা হোলকে ফিল আপ করার জন্য 6.023 × 10⁻23টা ইলেকট্রন দৌড়াবে। সো দেখো একটা সার্কিটে অনেকগুলো মুক্ত ইলেকট্রন সৃষ্টি হবে, রাইট। যখন ইলেকট্রনগুলো দৌড়াবে, ইলেকট্রন কখন দৌড়ায়, যখন মুক্ত হয়। কখন মুক্ত হয়, যখন ক্যালাস আনস্টেবল হয়ে যায় তখন পার্শ্ববর্তী ক্যালাস থেকে ইলেকট্রন মুক্ত হয়ে পড়ে। ইলেকট্রন যখন মুক্ত হবে তখন মুক্ত ইলেকট্রনগুলো কিসের সৃষ্টি করবে, দৌড়াইতে তড়িৎ প্রবাহ সৃষ্টি করবে। সো এইভাবে অ্যাকচুয়ালি সেমিকন্ডাক্টর ক্যালাস তড়িৎ প্রবাহী হিসেবে সক্ষম হয়। কখন, তুমি যখন সামান্য পরিমাণ ভেজাল ওই ক্যালাসের মধ্যে কি করে দিবা, মিশ্রিত করে দিবা। সো এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানো, ঠিক আছে। এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানো। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। সো আমি তোমাদেরকে যে কথাগুলো বলছি সেম কথাগুলাই তোমরা এখানের মধ্যে কি করে নিবা, লিখে নিবা। এই চিত্রটা আঁকার পর যে কথাগুলো বলা হয়েছে ওই কথাগুলোই লিখে নিবা। আচ্ছা, এখন একটা জিনিস চিন্তা করে দেখো, এই ক্যালাসটার মধ্যে বেসিক্যালি কে দায়ী, কারেন্ট সৃষ্টির জন্য বেসিক্যালি কে দায়ী? দেখো এখানের মধ্যে যদি এই হোলটা না থাকতো, এই ফাঁকা জায়গাটা যদি না থাকতো, তাহলে এই ফাঁকা জায়গাটা ফিল আপ করার জন্য কি ক্যালাস থেকে মুক্ত ইলেকট্রনের সৃষ্টি হতো? কখনোই হতো না, কারণ ফাঁকা জায়গা না থাকলে ক্যালাসটা স্টেবল থাকতো। এখানে তুমি গ্যালিয়ামকে ভেজাল হিসেবে মিশ্রিত করার পর এখানের মধ্যে যখন ফাঁকা জায়গা সৃষ্টি হলো, তখন তোমার পার্শ্ববর্তী ক্যালাস থেকে মুক্ত ইলেকট্রনগুলো এসে ওই ইলেকট্রনগুলোকে কি করে দিল, ওই হোলটাকে কি করে দিল, ফিল আপ করে দিল। তাহলে এই পি টাইপ সেমিকন্ডাক্টরে আমরা দেখতে পাচ্ছি
তড়িৎ প্রবাহের জন্য দায়ী হচ্ছে কি অ্যাকচুয়ালি হোল। তাহলে এখানে মেজরিটি চার্জ ক্যারিয়ার বা গরিষ্ঠ আধানবাহক হচ্ছে কি হোল, আর মাইনরিটি চার্জ ক্যারিয়ার বা লঘিষ্ঠ আধানবাহক হচ্ছে কি ইলেকট্রন। বিকজ এখানে দায়ী কে অ্যাকচুয়ালি দায়ী হচ্ছে হোল। সো এই হোলটা ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করতেছে না, এই হোলটা কি করতেছে ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করতেছে। সো এই হোলকে বলা হয় গ্রাহক পরমাণু বা অ্যাকসেপ্টর। সো লিখো ইলেকট্রন, এই হোলটা হচ্ছে গ্রাহক পরমাণু বা অ্যাকসেপ্টর। এই হোলটা হচ্ছে গ্রাহক পরমাণু বা অ্যাকসেপ্টর, রাইট। এই হোলটা হচ্ছে কি গ্রাহক পরমাণু বা অ্যাকসেপ্টর। বিকজ সে কি করে গ্রাহক পরমাণু, কেন? বিকজ সে ইলেকট্রন গ্রহণ করে। হোল কি করে? কারণ হচ্ছে কি ইলেকট্রন সে গ্রহণ করে, কারণ হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে। সো এখানে বেসিক্যালি এই হোলের কারণে কি পি টাইপে বেসিক্যালি হোলের কারণেই তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়। সো লিখো পি টাইপ সেমিকন্ডাক্টরে হোলের কারণেই তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়। সো এখানে লিখে রাখো হোলের কারণেই তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়। তাহলে এখানে আমার মেজরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে হোল আর মাইনরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন। সো লিখে রাখতে পারো, এখানে লিখে রাখো। সো পি টাইপ সেমিকন্ডাক্টরের মধ্যে তোমার মেজরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে হোল। সো লিখো, এখানে লিখো, এই যে খালি জায়গাটাতে লিখো। সো এখানে মেজরিটি চার্জ ক্যারিয়ারকে, মেজরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে এখানে হোল, আর মাইনরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন। সো মাইনরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন। সো জায়গা আছে কিনা দেখো। আচ্ছা, এখানে কি জায়গা হবে? আমি নিচের এটা মুছি, আশা করি হবে। সো লিখো এখানে মাইনরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন, মাইনরিটি চার্জ ক্যারিয়ার কে মাইনরিটি চার্জ ক্যারিয়ার বা লঘিষ্ঠ আধানবাহক হচ্ছে কি ইলেকট্রন। তো লিখে রাখো এটা হচ্ছে ইলেকট্রন। মেজরিটি চার্জ হোল কেন? বিকজ এই হোলের কারণেই তোমার কি তড়িৎ প্রবাহটা সৃষ্টি হচ্ছে। হোলটা না থাকলে তড়িৎ প্রবাহ সৃষ্টি হতো না। হোল না থাকলে কি ইলেকট্রন ফিল আপ করার জন্য দৌড়াইতো? হোল না থাকলে ইলেকট্রন হোলকে ফিল আপ করার জন্য কখনোই দৌড়াবে না। সো এখানে বেসিক্যালি হোলটার কারণেই তোমার কি সৃষ্টি হয়েছে? তড়িৎ প্রবাহটা সৃষ্টি হয়েছে। সো এখানে আমাদের লঘিষ্ঠ আধানবাহক বা মেজরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে হোল, আর মাইনরিটি চার্জ ক্যারিয়ার তাহলে কে? ইনভার্সলি ইলেকট্রন। সো লিখো মেজরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে হোল আর মাইনরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন। মেজরিটি চার্জ কেন ইলেকট্রন, এই হোল বুঝাই দিলাম। এই যে হোলের কারণে, যার কারণেই সৃষ্টি হবে, যার কারণে যে থাকার ফলে ইলেকট্রন দৌড়াচ্ছে, কে থাকার ফলে? হোল থাকার ফলে। এখানে হোল থাকার কারণেই আনস্টেবল ক্যালাস হয়েছে। সো হোলের কারণে ইলেকট্রনগুলো দৌড়াইতে পারতেছে। সো হোলটাই দায়ী তড়িৎ প্রবাহ সৃষ্টি করার জন্য। হোল না থাকলে ইলেকট্রন দৌড়াইতো না, সো তড়িৎ প্রবাহ সৃষ্টি হতো না। সো হোলের কারণে যেহেতু ইলেকট্রনগুলো দৌড়াচ্ছে, সো হোলটাই হচ্ছে মেইন রিজন এই ক্যালাসটার মধ্যে তড়িৎ প্রবাহ সৃষ্টি করার জন্য। সো হোলটাই এখানে মেইন দায়ী, তাহলে হোলটাই হচ্ছে এখানে মেজর আর ইলেকট্রনটা হচ্ছে মাইনর, রাইট। সো হোলের কারণেই হচ্ছে কিন্তু ইলেকট্রন সৃষ্টি হয়েছে। সো এটাই হচ্ছে কি মেজরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে তোমার হোল আর মাইনরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন। সো যারা হচ্ছে মেজরিটি চার্জ ক্যারিয়ারের বাংলা, মাইনরিটি চার্জ ক্যারিয়ারের বাংলা জানো না, তারা লিখে রাখো মেজরিটি চার্জ ক্যারিয়ার মানে হচ্ছে গরিষ্ঠ আধানবাহক, মানে সংখ্যা গরিষ্ঠ আর কি। মেজরিটি চার্জ ক্যারিয়ার এটার মানে হলো গরিষ্ঠ আধানবাহক। সো পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে গরিষ্ঠ আধানবাহককে, আর মাইনরিটি চার্জ ক্যারিয়ার, মাইনরিটি চার্জ ক্যারিয়ার
সো লঘিষ্ঠ আদান বাহক কে? সো পি টাইপ সেমিকন্ডাক্টরে পি টাইপ যখন হবে, পি টাইপে দেখো, পি টাইপে এটা হচ্ছে পি টাইপ। সো পি টাইপের মধ্যে দেখো মেজরিটি চার্জ ক্যারিয়ার বা গরিষ্ঠ আদান বাহক হচ্ছে হোল, আর মাইনরিটি চার্জ ক্যারিয়ার বা লঘিষ্ঠ আদান বাহক হচ্ছে ইলেকট্রন। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সো সবাই একটু তুলে নাও, আর লেখা শেষ হলে একটু স্ক্রিনশট লেখা, কেউ যদি লিখতে না পারো ইন দ্যাট কেস তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নিলে বেটার হয়। সো আমি এন টাইপ সেমিকন্ডাক্টরে চলে যাব। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। ওকে, আশা করি শেষ সবার। সো এটা গেল। এখন আমরা দেখব হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর, রাইট? এখন আমরা দেখব এন টাইপ সেমিকন্ডাক্টর। এখন আমরা দেখব হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর। সো লিখো এন টাইপ সেমিকন্ডাক্টর। ওকে, এন টাইপ সেমিকন্ডাক্টর। সো এখন আমরা দেখব হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর। আচ্ছা, ওকে, দেখো তাহলে কি হবে। সো এন টাইপ সেমিকন্ডাক্টরে আমরা ভেজাল হিসেবে কাদেরকে মেশাই? ভেজাল হিসেবে পর্যায় সারণীর পঞ্চম সারির মৌলকে মেশাই। সো লিখো এন টাইপ সেমিকন্ডাক্টরের ভেজাল হিসেবে পর্যায় সারণীর পঞ্চম পর্যায়ের পঞ্চম সারির মৌল ভেজাল হিসেবে মেশানো হয়। সো লিখো পর্যায় সারণীর পঞ্চম সারির মৌল। সো পঞ্চম সারির মৌল কারা কারা আছে একটু জানাও। পঞ্চম সারির মৌল ভেজাল হিসেবে মেশানো হয়। মেশানো হয়, পর্যায় সারণীর পঞ্চম সারির মৌলকে কি করা হয়? ভেজাল হিসেবে মেশানো হয়। সো পঞ্চম সারির মৌল কারা কারা আছে? পর্যায় সারণীর মৌল আছে, পর্যায় সারণীর মৌল হচ্ছে তোমার আর্সেনিক। পর্যায় সারণীর মৌল হচ্ছে কে? পর্যায় সারণীর মৌল হচ্ছে পঞ্চম সারির মৌল হচ্ছে আর্সেনিক। সো আর্সেনিকের তোমার যোজ্যতা স্তরে কয়টা যোজন ইলেকট্রন থাকে? আর্সেনিক হচ্ছে পঞ্চযোজী মৌল, সো 5টা যোজন ইলেকট্রন থাকে। সো দেখো পর্যায় সারণীর আর্সেনিকের যোজ্যতা স্তরে কয়টা? 5টি যোজন ইলেকট্রন। ওকে, 5টি যোজন ইলেকট্রন থাকে। ওকে, বিকজ এটা হচ্ছে একটা কি পঞ্চযোজী মৌল, তাহলে তার যোজ্যতা স্তরে কয়টা থাকবে? 5টা যোজন ইলেকট্রন থাকবে। সো এটা হচ্ছে পঞ্চযোজী মৌল। সো এখন আমরা কি করব? আবার একটা সেমিকন্ডাক্টর ক্যালাসের একটা সার্টেন ক্যালাসের একটা সার্টেন পোর্শন আমরা কনসিডার করে নেই। তাহলে দেখো তাহলে দেখো কি হবে। দেখো আমরা কি ক্যালাস নিয়ে কাজ করতেছিলাম? আমরা জার্মেনিয়াম ক্যালাস নিয়ে কাজ করতেছিলাম। সো দেখো এই যে দেখো এখানের মধ্যে আঁকাই, এখানে আঁকাই জার্মেনিয়াম, একটু ছোট করে আঁকাই, এটা হচ্ছে জার্মেনিয়াম। আচ্ছা দেখো জার্মেনিয়াম। সো একটু এঁকে ফেলো দ্রুত। সো এই যে ওকে, সো এগুলো ছিল কি জার্মেনিয়াম, রাইট? জার্মেনিয়াম বিশুদ্ধ সেমিকন্ডাক্টর ক্যালাস। এটাকে এখন আমরা কি করব? ভেজাল করব এন টাইপ দিয়ে, মানে আর্সেনিক দিয়ে ভেজাল করব। সো ভেজাল করার আগে আমাদের যেগুলা ওদের নিজেদের মধ্যে, ক্যালাসদের নিজেদের মধ্যে কি আছে? ক্যালাসের নিজেদের মধ্যে কিছু বন্ডিং আছে না, যে বন্ডিং দ্বারা তারা অষ্টক ফিল আপ করে নিজেদের মধ্যে স্থিতিশীল। সো ওই জিনিসগুলো তোমাকে ফার্স্ট অফ অল কী করে দিতে হবে? দেখাই দিতে হবে যে ক্যালাসটা এখানের মধ্যে কি অবস্থায় আছে? স্থিতিশীল অবস্থানে আছে। ক্যালাসটা এখানের মধ্যে স্থিতিশীল অবস্থানে আছে, ওই জিনিসটা তোমাকে দেখিয়ে দিতে হবে। ওকে, তো দেখো ওই জিনিসটা আমি দেখাই দিচ্ছি। ওকে, সো এই হচ্ছে অবস্থা। সো প্রত্যেকটা হাতে এখানে কয়টা করে ইলেকট্রন থাকবে? 2টা করে ইলেকট্রন, কারণ প্রত্যেকটা জার্মেনিয়াম কিন্তু এখানে অষ্টক ফিল আপ করে সুস্থিত অবস্থানে আছে। সো প্রত্যেকটা জার্মেনিয়ামের কয়টা করে দেখো, এই যে 1টা 2টা 3টা 4টা
5টা 6টা 7টা 8টা। ওকে, সো এটা 2টা, প্রত্যেকটা হাতে এখানে 2টা করে ইলেকট্রন ফিল আপ হয়ে সুস্থিত অবস্থার সৃষ্টি করেছে। সো ওই জিনিসগুলো আমি দিয়ে দিলাম, সো তোমরাও দিয়ে দাও। ওকে, সো এটাই হচ্ছে আমাদের একটা কি আদর্শ সেমিকন্ডাক্টর ক্যালাস। ক্যালাসের একটা সার্টেন একটা অংশ। এখন কথা হচ্ছে ক্যালাসের সার্টেন একটা অংশ হচ্ছে এটা। এখন তুমি এখানে কি করবা, পর্যায় সারণীর পঞ্চম সারির মৌল, পঞ্চম পর্যায়ের মৌল তুমি এখানের মধ্যে ভেজাল হিসেবে মেশাবা। তো দেখো আমি এখানে ভেজাল হিসেবে তাহলে কাকে মেশাবো, পর্যায় সারণীর পঞ্চম পর্যায়ের মৌল হিসেবে কে আছে, আর্সেনিক। সো আর্সেনিককে মিশিয়ে দিব, আর্সেনিককে আমি এখানে ভেজাল হিসেবে কি করে দিলাম, মিশিয়ে দিলাম। সো এটা হচ্ছে কি আর্সেনিক, রাইট। আর্সেনিককে আমি কি করলাম, আর্সেনিককে আমি ভেজাল হিসেবে মেশালাম, আর্সেনিককে আমি ভেজাল হিসেবে মেশালাম। সো এই আর্সেনিকটাও কি কাজ করবে, ক্যালাসে থাকা জার্মেনিয়ামদের সাথে সমযোজী বন্ধন গঠন করবে। এই আর্সেনিকটাও ক্যালাসে তার চতুর্দিকে থাকা জার্মেনিয়ামের সাথে বন্ডিং ক্রিয়েট করবে। বিকজ বন্ডিং ক্রিয়েট যদি না করে সে ক্যালাসে কী থাকতে পারবে না, ক্যালাসকে প্রভাবিত করতে পারবে না। সো সে কী করলো, আর্সেনিক ক্যালাসের মধ্যে এসে চারদিকে 4টা জার্মেনিয়ামের সাথে বন্ডিং ক্রিয়েট করলো। এখন এই প্রত্যেকটা জার্মেনিয়ামের একটা একটা ইলেকট্রন। আচ্ছা এখন আমাকে বলো আর্সেনিকের লাস্ট কক্ষপথে কয়টা ইলেকট্রন, 5টা। সো 5টা ইলেকট্রনগুলো আমি একটু পরে দিচ্ছি, আগে জার্মেনিয়ামের যে একটা একটা করে ইলেকট্রন যাবে এখানের মধ্যে ওই জিনিসটা একটু দেখিয়ে দিই। দেখো এখানে জার্মেনিয়ামের ইলেকট্রনগুলো আমি রেড কালার দিয়ে দেখাচ্ছি। সো যেহেতু আর্সেনিক 4টা জার্মেনিয়ামের সাথে, আর্সেনিক যেহেতু 4টা জার্মেনিয়ামের সাথে কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন গঠন করেছে, সো আর্সেনিক যেমন জার্মেনিয়ামের সাথে ইলেকট্রন শেয়ারিং করবে, জার্মেনিয়াম ঠিক একইভাবে আর্সেনিকের সাথে ইলেকট্রন শেয়ার করবে। সো দেখো 4টা জার্মেনিয়ামের সাথে যেহেতু কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন গঠন করেছে, সো এই জার্মেনিয়ামটা এই আর্সেনিককে একটি ইলেকট্রন দিল, এই জার্মেনিয়ামটা এই আর্সেনিককে একটি ইলেকট্রন দিল, এই জার্মেনিয়ামটা এই আর্সেনিককে একটি ইলেকট্রন দিল, এই জার্মেনিয়ামটা এই আর্সেনিককে আরেকটি ইলেকট্রন দিল। সো চারদিকে 4টা জার্মেনিয়াম আর্সেনিককে 4টে ইলেকট্রন দিয়ে দিছে। এখন আর্সেনিকের যোজ্যতা স্তরে কয়টা আছে বলো তো, আর্সেনিকের যোজ্যতা স্তরে 5টা যোজন ইলেকট্রন আছে না। সো আর্সেনিকের যোজ্যতা স্তরে 5টা যোজন ইলেকট্রন আছে। এখন একটা জিনিস চিন্তা করে দেখো, আর্সেনিকের যোজ্যতা স্তরে যেহেতু 5টা যোজন ইলেকট্রন আছে, এই 4টা হাতে আর সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারবে জানো? এই যে 4টা হাত এখানের মধ্যে আর্সেনিক বন্ধন গঠন করছে, এই 4টা হাতে 5টা ইলেকট্রন কি থাকতে পারবে নাকি পারবে না, ওই জিনিসটা একটু জানো। 4টা হতে 4টা ইলেকট্রন কি থাকতে পারবে নাকি পারবে না, ওই জিনিসটা একটু জানো, ওই জিনিসটা একটু জানো, ঠিক আছে। এই যে 4টা হাতে, এই 4টা হাত আর্সেনিকের যোজ্যতা স্তরে হচ্ছে 5টা যোজন ইলেকট্রন। সো 5টা যোজন ইলেকট্রন কি এই 4টা হাতে থাকতে পারবে নাকি পারবে না? 4টা থাকতে পারবে, ভেরি গুড, 4টাই থাকতে পারবে। সো দেখো আর্সেনিক এদিকে 4টা যোজন ইলেকট্রন জার্মেনিয়ামের সাথে শেয়ারিং করছে। দেখো জার্মেনিয়াম একটা একটা করে ইলেকট্রন শেয়ার করছে আর্সেনিকের ক্যালাসে। দেখো এই জার্মেনিয়ামটা এদিকে একটা ক্যালাস দিছে, এই জার্মেনিয়ামটা এদিকে একটা ক্যালাস ইলেকট্রন দিছে, সরি ক্যালাস না ইলেকট্রন দিছে। এই জার্মেনিয়ামটা আর্সেনিককে এদিকে একটা ইলেকট্রন দিছে, এই জার্মেনিয়ামটা এদিকে একটা ইলেকট্রন আর্সেনিককে দিছে, এই জার্মেনিয়ামটা এদিকে একটা ইলেকট্রন দিছে। এখন দেখো ঠিক সেমভাবে আর্সেনিক কী করলো জার্মেনিয়াম ক্যালাসের সাথে আর কয়টা, এই যে 1টা 2টা 3টা 4টা ইলেকট্রন শেয়ারিং করে। এখন দেখো এখন আমাদের আর্সেনিকের যোজ্যতা স্তরে টোটাল কিন্তু 8টা যোজন ইলেকট্রন দিয়ে ফিল আপ। এখন দেখো এখন আমাদের আর্সেনিকের যোজ্যতা স্তরে টোটাল কয়টা, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এখন এই আর্সেনিকের যোজ্যতা স্তর টোটাল 8টা ইলেকট্রন দিয়ে ফিল আপ, তার মানে আর্সেনিক এখন স্টেবল। এখন আমাদের আর্সেনিকের যোজ্যতা স্তরে ছিল 5টা যোজন ইলেকট্রন, 5টা ভ্যালেন্স ইলেকট্রন ছিল। আর্সেনিকের 4টা ভ্যালেন্স ইলেকট্রন এখানে শেয়ার করছে। হোয়াট অ্যাবাউট দ্য নেক্সট ভ্যালেন্স ইলেকট্রন, হোয়াট অ্যাবাউট দ্য লাস্ট ভ্যালেন্স ইলেকট্রন? 5 নাম্বার ইলেকট্রনটা কী দোষ করছে, ওটা কোথায় যাবে? ওটা তো আর এখানে থাকার স্কোপ নাই, বিকজ পুরো ক্যালাসটাই এখন স্টেবল, পুরো ক্যালাসটাই এখন স্টেবল। সো লাস্ট ভ্যালেন্স ইলেকট্রন বা 5th ভ্যালেন্স ইলেকট্রনটা এই ক্যালাসের মধ্যে বসার কোনো স্কোপ নাই। সো সে ক্যালাসের বাইরে মুক্ত ইলেকট্রন হিসেবে থেকে যাবে। সো লাস্ট ইলেকট্রন অফ আর্সেনিক বি দ্য ফ্রি ইলেকট্রন আউটসাইড অফ দ্য ক্যালাস।
আউটসাইড অফ দ্য ক্রিস্টাল। সো দেখো আর্সেনিক এখানে যেহেতু 4টা ভ্যালেন্স ইলেকট্রন 4টা জার্মেনিয়ামের সাথে শেয়ারিং করে জার্মেনিয়ামের 4টা সহ নিয়ে অষ্টক ফিল আপ করে স্টেবল হয়ে গেছে। সো লাস্ট আমাদের 5th যেটা আর্সেনিকের ভ্যালেন্স ইলেকট্রন, এটা ক্যালাসের বাইরে মুক্ত ইলেকট্রন হিসেবে বসে থাকবে। ঠিক আছে, এটা কে? এটা হচ্ছে আর্সেনিকের লাস্ট ভ্যালেন্স ইলেকট্রনটা। এটা কি হিসেবে বসে আছে ক্যালাসের মধ্যে? এটা ক্যালাসের মধ্যে মুক্ত ইলেকট্রন হিসেবে বসে আছে। তাহলে দেখো আর্সেনিকের লাস্ট ইলেকট্রনটা ক্যালাসের, এটা হচ্ছে মুক্ত ইলেকট্রন। এটা হচ্ছে আর্সেনিকের 5th ভ্যালেন্স ইলেকট্রন বা 5 নাম্বার যোজন ইলেকট্রনটা। সো এটা হচ্ছে মুক্ত ইলেকট্রন। এটা হচ্ছে কি, এটার আরেকটা নাম হচ্ছে কি, এটা হচ্ছে মুক্ত ইলেকট্রন। এটা ক্যালাসের মধ্যে যেহেতু বন্ধন গঠন করতে পারে নাই, সো এটা কি হিসেবে থাকবে? এটা মুক্ত ইলেকট্রন হিসেবে থেকে যাবে। এবার তুমি চিন্তা করে দেখো, তুমি যখন ক্যালাসে একটা আর্সেনিক পরমাণু যুক্ত করছো, ক্যালাসের একটা সামান্য অংশে একটা আর্সেনিক পরমাণু যুক্ত করছো, তোমার একটা মুক্ত ইলেকট্রন সৃষ্টি হয়েছে। এখন তুমি যদি 1 মোল সামান্য পরিমাণ আর্সেনিক যুক্ত করো, অথবা ধরো তুমি 1 মোল, অর্থাৎ সামান্য পরিমাণ বলতে আমি 1 মোল বুঝালাম, 1 মোল তো খুবই সামান্য। সো 1 মোল আর্সেনিক যখন তুমি একটা সেমিকন্ডাক্টর ক্যালাসে, বিশুদ্ধ সেমিকন্ডাক্টর ক্যালাসে যুক্ত করে দিবা, তখন ওই 1 মোলের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যা সমান সংখ্যক অণুপরমাণু আছে। তাহলে 1 মোলের মধ্যে 6.1 মোল আর্সেনিকের মধ্যে, ভালো করে বুঝো, 1 মোল আর্সেনিকের মধ্যে 6.023 × 10⁻23টা আর্সেনিক পরমাণু আছে। সো 6.023 × 10⁻23টা আর্সেনিক যখন তোমার এই ক্যালাসের মধ্যে বসবে, তখন 6.023 × 10⁻23টা মুক্ত ইলেকট্রন সৃষ্টি হবে। তাহলে চিন্তা করে দেখো, তুমি যখন একটা সেমিকন্ডাক্টর ক্যালাসের মধ্যে পঞ্চযোজী মৌল ভেজাল হিসেবে মেশালা, তখন এখানের মধ্যে এ লট অফ ফ্রি ইলেকট্রন, এখানের মধ্যে অনেকগুলো মুক্ত ইলেকট্রন সৃষ্টি হবে। সো মুক্ত ইলেকট্রন বেসিক্যালি কি ক্রিয়েট করবে? কারেন্ট ফ্লো করবে। সো তুমি যখন ভেজাল হিসেবে মিশ্রিত করছো পঞ্চযোজী মৌল, তখন ক্যালাসের মধ্যে অনেকগুলো মুক্ত ইলেকট্রন সৃষ্টি হবে, বিকজ এটা আমি একটা মাত্র আর্সেনিক মিশ্রিত করছি। এভাবে 1 মোল মিশ্রিত করলে 1 মোলের মধ্যে কোটি কোটি মুক্ত কোটি কোটি আর্সেনিক। সো কোটি কোটি আর্সেনিক যখন তুমি ক্যালাসের মধ্যে ভেজাল হিসেবে মেশাবা, তখন ওখানের মধ্যে কোটি কোটি মুক্ত ইলেকট্রন সৃষ্টি হবে। সো কোটি কোটি মুক্ত ইলেকট্রন তো আর ক্যালাসের মধ্যে বসে থাকবে না, সে দৌড়ালে তড়িৎ পরিবাহী হিসেবে এই ক্যালাসটা কাজ করবে। সো যখন তুমি পঞ্চযোজী মৌল ভেজাল হিসেবে মেশাচ্ছ, তখন ক্যালাসের মধ্যে অনেকগুলো মুক্ত ইলেকট্রন সৃষ্টি হওয়ার কারণে এই ক্যালাসটা তড়িৎ পরিবাহী হিসেবে কি হবে? তড়িৎ পরিবাহী হিসেবে গণ্য হবে, বা এই ক্যালাসটা কন্ডাক্টর হিসেবে কাজ করবে। তখন এই ক্যালাসটার পরিবাহিতা বহুগুণে বেড়ে যাবে। সো এই রিজনগুলোর কারণে আমাদের সেমিকন্ডাক্টরকে কি করতে হয়? ভেজাল মেশাতে হয় বা ডোপিং করতে হয়। ডোপিং মানে হচ্ছে কি? প্রসেস অফ ভেজাল মেশানো। তুমি যখন ভেজাল মেশাবা, তখন ওই সেমিকন্ডাক্টর ক্যালাসটা পূর্বে যদি তড়িৎ পরিবাহতাঙ্ক নাও থাকে, পরবর্তীতে ওটা কি তড়িৎ পরিবাহী হিসেবে কাজ করবে। সো এটাই হচ্ছে প্রসেস। সো এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানো? এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানো? এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানো? ওকে, এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানো? এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানো? ওকে, আশা করি ক্লিয়ার। তাহলে এখন দেখো, এখানে যে মুক্ত ইলেকট্রন, এখানে হোলের কোনো ব্যাপার স্যাপার আছে? এখানে আমি হোলের কোনো ব্যাপার স্যাপার দেখতেছি না। সো এই সেমিকন্ডাক্টর ক্যালাসে তোমার কারেন্ট ফ্লোয়িংয়ের জন্য বা তড়িৎ প্রবাহ সৃষ্টির জন্য বেসিক্যালি দায়ী কে বলো তো? এই সেমিকন্ডাক্টর ক্যালাসটার মধ্যে যখন তুমি পঞ্চযোজী মৌল ভেজাল হিসেবে মেশাইছো, তখন এই মুক্ত ইলেকট্রনটাই বারবার রয়ে যাচ্ছে। এই মুক্ত ইলেকট্রনের কারণেই কিন্তু পুরো ক্যালাসে কারেন্ট ফ্লো হবে বা তড়িৎ প্রবাহ, পুরো ক্যালাসটা তড়িৎ পরিবাহী হিসেবে কাজ করবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে আমাদের মেইনলি দায়ী হচ্ছে ইলেকট্রন। তাহলে এখানে ইলেকট্রনটা হচ্ছে মেজর। সো হোল যেহেতু এখানে দেখতেই পাচ্ছি না, সো হোলটা হচ্ছে কি মাইনর। ইলেকট্রন ডিসপ্লেসড হইলে ওখানে একটা হোল সৃষ্টি হবে, দ্যাটস ইট। সো মেজর হচ্ছে ইলেকট্রন, মানে যার কারণেই কারেন্ট ফ্লোয়িং সৃষ্টি হবে, ও হচ্ছে মেজর, রেস্ট ইজ মাইনর। সো এখানে ইলেকট্রনের কারণেই বেসিক্যালি তোমার তড়িৎ প্রবাহ সৃষ্টি হচ্ছে। সো ইলেকট্রন ইজ মেজর, সো হোল ইজ মাইনর। সো এখানে মেজরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে মেজরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন, আর মাইনরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে হোল। সো লিখো এখানে মেজরিটি চার্জ ক্যারিয়ার, এখানে মেজরিটি চার্জ ক্যারিয়ার
ক্যারিয়ার হচ্ছে কে ইলেকট্রন, আর মাইনরিটি চার্জ ক্যারিয়ার কে হোল, মাইনরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে হোল। ওকে, সো আশা করি সবাই বুঝতে পেরেছো, আশা করি সবাই এই জিনিসটা বুঝতে পেরেছো, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পারছো। সো এই কারণেই পি টাইপ আর এন টাইপ সেমিকন্ডাক্টর তড়িৎ পরিবহন করে, বিকজ তারা কি, তারা হচ্ছে ভেজাল যখন মিশাবা তখন তাদের মধ্যে ইলেকট্রনের কারণে অথবা হোলের কারণে তাদের মধ্যে তড়িৎ পরিবাহিতা অনেক গুণে বেড়ে যাবে, তখন তারা কী হিসেবে কাজ করবে, তড়িৎ পরিবাহী হিসেবে কাজ করবে। সো দ্যাটস ইট। আশা করি তোমরা সবাই এই জিনিসটা বুঝতে পারছো। ওকে, সো এখন আমরা দেখব হচ্ছে সেমিকন্ডাক্টর ডায়োড। এখন আমরা দেখব হচ্ছে সেমিকন্ডাক্টর ডায়োড। হোয়াট ইজ ডায়োড? এখন আমাদের দেখতে হবে ডায়োড কি। এখন হচ্ছে সেমিকন্ডাক্টর ডায়োড। ওকে, এখন দেখো সেমিকন্ডাক্টর ডায়োড। তো ডায়োডের আমি যদি বেসিক ফর্মটা বলি, বেসিক ফর্মটা একটু পরে বলি, প্র্যাকটিক্যাল ফর্মটা যদি বলি, তোমরা তোমাদের মোবাইলের সার্কিট যদি খুলো অথবা ল্যাপটপের সার্কিট যদি খুলো, তখন এখানে এই ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র কিছু জিনিস দেখতে পাবা, এই ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র কিছু জিনিস দেখতে পাবা। এই জিনিসগুলোই হচ্ছে ডায়োড, এই জিনিসগুলোই হচ্ছে ডায়োড। সো এই ডায়োডের আরেকটা নাম আছে, এটাকে বলা হয় পিএন জাংশন, এটাকে বলা হয় কি পিএন জাংশন। সো আমরা এখন দেখবো হচ্ছে পিএন জাংশন কি, হোয়াট ইজ পিএন জাংশন। আমাদেরকে এখন দেখতে হবে সেমিকন্ডাক্টর ডায়োডের আরও একটা নাম আছে, সেমিকন্ডাক্টর ডায়োডের আরও একটা নাম হচ্ছে জাংশন ডায়োড। সো লিখে রাখো, সেমিকন্ডাক্টর ডায়োডের আরও একটা নাম হচ্ছে জাংশন ডায়োড, জাংশন ডায়োড। সো জাংশন ডায়োডকে আরও একটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে পিএন জাংশন। জাংশন ডায়োডকে আরও একটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে পিএন জাংশন। সো দেখো পিএন জাংশন। সো এখন আমরা দেখব হচ্ছে কিভাবে তোমার পিএন জাংশন গঠিত হয়। সো অনেক ক্ষেত্রে বলা থাকে যে একটা পি টাইপ সেমিকন্ডাক্টর আর একটা এন টাইপ সেমিকন্ডাক্টর তুমি অ্যাড করে দাও একসাথে, তাহলে হয়ে গেল পিএন জাংশন। কিন্তু বেসিক্যালি ব্যাপারটা কিন্তু না, অর্থাৎ তুমি একটা পি টাইপ সেমিকন্ডাক্টর আর একটা এন টাইপ সেমিকন্ডাক্টর একসাথে জোড়া লাগিয়ে অ্যাকচুয়ালি জাংশন ক্রিয়েট করো না। সো পিএন জাংশনটা কীভাবে ক্রিয়েট করা হয়, তুমি একখণ্ড সেমিকন্ডাক্টর ক্যালাস নিবা। ফার্স্ট অফ অল দেখো কিভাবে পিএন জাংশন গঠিত হয়। সো দেখো কিভাবে পিএন জাংশন গঠিত হয়, কিভাবে পিএন জাংশন গঠিত হয়, কিভাবে পিএন জাংশন গঠিত হয়। তো দেখো কিভাবে পিএন জাংশন গঠিত হয়। দেখো তুমি ফার্স্ট অফ অল কি করবা, একটা সেমিকন্ডাক্টর ক্যালাস নিবা। সো দেখো তুমি কি করলা, একটা সেমিকন্ডাক্টর ক্যালাসটা হচ্ছে ধরো এরকম। সো একটা সেমিকন্ডাক্টর ক্যালাস নিলা, এটা হচ্ছে একটা ধরো সেমিকন্ডাক্টর ক্যালাস। সো এই ক্যালাসকে তুমি দুইটা পোর্শনে, দুইটা সেগমেন্টে কি করছো, বিভক্ত করছো। একটা সেমিকন্ডাক্টর ক্যালাসকে তুমি দুইটা সেগমেন্টে বিভক্ত করছো। একটা সেগমেন্টে তুমি পি টাইপ করবা, আর একটা সেগমেন্টে তুমি কি করবা, এন টাইপ করবা। ওকে, সো একটা সেগমেন্টে পি টাইপ করার জন্য এখানে তুমি মেশাবা হচ্ছে পর্যায় সারণীর তৃতীয় পর্যায়ের মূল, আর একটা সেগমেন্টকে এন টাইপ করার জন্য তুমি ওইখানে মেশাবা হচ্ছে মানে একটা বিশুদ্ধ সেমিকন্ডাক্টর। ফার্স্ট অফ অল আমাকে একটা বিশুদ্ধ সেমিকন্ডাক্টর ক্যালাস নিতে হবে। সো লিখো, প্রথমে একটি বিশুদ্ধ সেমিকন্ডাক্টর ক্যালাস নিব, প্রথমে একটি বিশুদ্ধ সেমিকন্ডাক্টর ক্যালাস নিতে হবে, প্রথমে একটি বিশুদ্ধ সেমিকন্ডাক্টর ক্যালাস নিতে হবে। সো বিশুদ্ধ সেমিকন্ডাক্টর ক্যালাসকে নিয়ে, ক্যালাসকে দুই ভাগে ভাগ করে নিব। সো এটা ক্যালাসকে অ্যাকচুয়ালি দুই ভাগে ভাগ করে নিব বলতে তুমি জাস্ট দুইটা পোর্শন নিজে চিন্তা করে নিবা বা কনসিডার করে নিবা, কনসিডারেশন করে নিবা। তুমি দুইটা পোর্শন কনসিডার করে নিবা, দুই ভাগে ভাগ করে নেওয়ার পর কি করবা, দেখো এক ভাগে পি টাইপ
এক ভাগে পি টাইপ করব, অপর ভাগে এন টাইপ করব, সো এই পাশে আমি করব হচ্ছে পি টাইপ, এই পাশে কি করব, এক পাশে করব হচ্ছে আমি পি টাইপ, আর অপর পাশে আমি করব হচ্ছে এন টাইপ, রাইট? সো এক পাশে আমি করব পি টাইপ, অপর পাশে করব হচ্ছে এন টাইপ। সো এভাবে একটা সেমিকন্ডাক্টর ক্যালাসের এক পাশে পি টাইপ আর এক পাশে এন টাইপ করে আমি কি করব, পি এন জাংশন বানাবো। সো পি টাইপ যেখানে তোমার পি টাইপ করব সেখানে মেজরিটি চার্জ ক্যারিয়ারকে, যেখানে আমি পি টাইপ করব সেখানে মেজরিটি চার্জ ক্যারিয়ারকে, সেখানে মেজরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে হোল। সো যেদিকে আমি পি টাইপ করব সেদিকে অনেকগুলো কি থাকবে, হোল থাকবে। সো দেখো যেদিকে আমি পি টাইপ করতেছি ওইখানে অনেকগুলো কি থাকবে, হোল থাকবে, ওইখানে অনেকগুলো কি থাকবে, হোল থাকবে। আর যেদিকে আমি এন টাইপ করতেছি ওইখানে অনেকগুলো কি থাকবে, ইলেকট্রন থাকবে, বিকজ আমার পি টাইপে মেজরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে হোল আর এন টাইপে মেজরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন। সো আমি যে পাশে পি টাইপ করব সেই পাশে অনেকগুলো কি থাকবে, অনেকগুলো হোল থাকবে, আর যে পাশে এন টাইপ করব সেখানে অনেকগুলো মুক্ত ইলেকট্রন থাকবে, বিকজ ওইখানে কি তোমার মেজরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন। এখন দেখো হোল যেখানে আছে সেখান থেকে নিশ্চয়ই একটি ইলেকট্রন উঠে গেছে বা একটা নেগেটিভ চার্জ ছিল, একটা নেগেটিভ চার্জ উঠে গেছে বলেই তো ওখানে একটা হোলের সৃষ্টি হয়েছে। সো হোল যেখানে আছে ওখানে আবার বেসিক্যালি কী থাকবে, ওখানে আবার নেগেটিভ চার্জ থাকবে। হোল যেখানে ছিল সমপরিমাণ ওইখানে কি থাকবে, কারণ একটা পরমাণুতে ইলেকট্রনের সমসংখ্যক কী থাকে, প্রোটন থাকে, বা প্রোটনের সমসংখ্যক ইলেকট্রন থাকে। সো এগুলোই হচ্ছে কনসেপ্ট। আর ইলেকট্রন যেখান থেকে উঠে গেছে ওখানে সমপরিমাণ পজিটিভ চার্জ থাকবে। সো প্লাস 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 প্লাস, প্রত্যেকটি ইলেকট্রনের পাশে প্লাস প্লাস প্লাস। সো এভাবে তোমার কি পি এন জাংশন গঠিত হয়েছে। তুমি একটা পুরো সেমিকন্ডাক্টর ক্যালাস নাও, ওই সেমিকন্ডাক্টরের এক পাশে পি টাইপ করো আর এক পাশে এন টাইপ করো, তাহলে পুরো সেমিকন্ডাক্টর ক্যালাসটা তখন কি হয়ে যাবে, পি এন জাংশন হয়ে যাবে। সো যখন তুমি একটা সেমিকন্ডাক্টরের এক পাশে পি টাইপ অপর পাশে এন টাইপ করবা তখন সেখানে গঠিত হবে কি, পি এন জাংশন। ওকে, সো লিখো প্রকৃতপক্ষে দুইটা সেমিকন্ডাক্টরকে জোড়া লাগিয়ে ডায়োড তৈরি করা হয়। এটা হচ্ছে কি পি এন জাংশন বা জাংশন ডায়োড। এটা হচ্ছে কি, এটা হচ্ছে পি এন জাংশন বা জাংশন ডায়োড। এটা হচ্ছে পি এন জাংশন অর জাংশন ডায়োড। ওকে, সো এখানের মধ্যে লিখো, সো দেখো প্রকৃতপক্ষে একটি বিশুদ্ধ সেমিকন্ডাক্টর ক্যালাসকে একদিকে এমনভাবে লিখো, এমনভাবে ডোপায়ন করা হয়, ডোপায়ন মানে হচ্ছে ভেজাল মেশানো, এমনভাবে ডোপায়ন করা হয়, ডোপায়ন মানে হচ্ছে কি, ব্র্যাকেটে লিখে দিচ্ছি, ভেজাল মেশানো, রাইট? সো দেখো প্রকৃতপক্ষে একটা সেমিকন্ডাক্টর ক্যালাসকে এমনভাবে ভেজাল মেশানো হয়েছে যেন একদিকে পি টাইপ আরেকদিকে কি এন টাইপ, এমনভাবে ভেজাল মেশানো হয় যাতে একদিকে পি টাইপ এবং অপরদিকে এন টাইপ, রাইট? একদিকে হচ্ছে পি টাইপ এবং অপরদিকে হচ্ছে কি এন টাইপ অঞ্চলের সৃষ্টি হয়, একদিকে হচ্ছে পি টাইপ এবং অপরদিকে এন টাইপ অঞ্চলের সৃষ্টি হয়, এবং মাঝখানে একটা জাংশন তৈরি হয়। সো মাঝখানে জাংশনটা কিভাবে তৈরি হয় এই জিনিসটা বুঝাবো, তো লিখে রাখো, এবং মাঝখানে একটি জাংশন তৈরি হয়, সো এই হচ্ছে কথা, এই হচ্ছে আমার সেমিকন্ডাক্টর পিএন জাংশন। সো পিএন জাংশনকে তুমি যদি সার্কিট ডায়াগ্রাম বা বর্তনী চিত্র দিয়ে দেখাতে চাও তাহলে কিভাবে দেখাবা, এই যে সার্কিট ডায়াগ্রাম হচ্ছে এরকম,
এই যে পিএন জাংশনের প্রতীক হচ্ছে এরকম। তো দেখো দেখো আমি এখানের মধ্যে দেখাচ্ছি, পিএন জাংশনকে তুমি এইভাবে দেখাইতে পারো, এই যে এইভাবে তুমি কি পিএন জাংশনকে দেখাতে পারো, যার এটা হচ্ছে পি, এই জিনিসটা হচ্ছে পি, আর এই জিনিসটা হচ্ছে কত এন। সো এটাই হচ্ছে পিএন জাংশন। এটা হচ্ছে পিএন জাংশন বা জাংশন ডায়োডের বর্তনী চিত্র বা সার্কিট কনফিগারেশন হচ্ছে এরকম। তুমি যখন আমরা যখন রেকটিফাইং করব, আমরা যখন রেকটিফিকেশন পড়ব, এরপর হচ্ছে আমরা ফুল ওয়েভ রেকটিফায়ার পড়ব, হাফ ওয়েভ রেকটিফায়ার পড়ব, ব্রিজ রেকটিফায়ার পড়ব, ওখানের মধ্যে আমরা দেখব এই সার্কিট ডায়াগ্রামটা, মানে এইভাবে এই সার্কিট ডায়াগ্রামটা দিয়েই কিন্তু আমরা কি করব, এই ডায়োডটা দিয়েই কিন্তু আমরা কাজ করব। সো এটা হচ্ছে পিএন জাংশন বা ডায়োড, এটা হচ্ছে ডায়োড, এটাকে বলা হয় কি ডায়োড বা পিএন জাংশন। সো এটাই হচ্ছে ডায়োডের বা জাংশনের সার্কিট কনফিগারেশন। সো আরও একভাবে দেখানো যায়, একটা হচ্ছে ডায়োড, এটা হচ্ছে সার্কিট কনফিগারেশন, আর একটা হচ্ছে ব্লক চিত্র। ব্লক চিত্রটা কীভাবে দেখাবো, জাস্ট দুইটা ব্লক আঁকবা। সো এই ব্লকটাকে তুমি দুই ভাগে ভাগ করবা, ব্লককে তুমি দুই ভাগে ভাগ করবা, একদিকে রাখবা হচ্ছে পি আর একদিকে রাখবা হচ্ছে এন। সো এটা হচ্ছে ব্লক চিত্র, এটা হচ্ছে কি পিএন জাংশনের ব্লক চিত্র, এটা হচ্ছে কি পিএন জাংশনের ব্লক চিত্র। ওকে, সো এটা হচ্ছে পিএন জাংশনের ব্লক চিত্র। সো ডায়োডকে এভাবেও ডিফাইন করা হয়, ডিনোট করা হয়, এভাবেও ডিনোট করা হয়। সো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো পিএন জাংশন কীভাবে গঠিত হয়, যে একটা বিশুদ্ধ সেমিকন্ডাক্টর ক্যালাসকে এমনভাবে ডোপায়ন করব বা এমনভাবে ডোপিং বা ভেজাল মেশাবো যার একদিকে পি টাইপ অঞ্চল এবং অপরদিকে এন টাইপ অঞ্চলের সৃষ্টি হয়, মাঝখানে একটা কি থাকে, মাঝখানে একটা জাংশন থাকে, অ্যান্ড দ্যাটস ওয়াই এটাকে বলা হয় পিএন জাংশন বা জাংশন ডায়োড। সো আশা করি সবাই বুঝতে পারছো, আশা করি সবাই বুঝতে পারছো, ঠিক আছে? ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। ওকে, ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। সো মুছে দিচ্ছি। এখন আমরা পিএন জাংশনের মেকানিজমটা নিয়ে আলোচনা করবো। এখন লিখো মেকানিজম অফ পিএন জাংশন। এখন আমরা দেখব হচ্ছে মেকানিজম অফ পিএন জাংশন। আশা করি সবাই বুঝতে পারছো, ক্লিয়ার কিনা জানাও, সবার ক্লিয়ার কিনা একটু জানাও। সো এখন আমরা পিএন জাংশনের মেকানিজম দেখব। সো লিখো মেকানিজম অফ পিএন জাংশন। এখন হচ্ছে মেকানিজম অফ পিএন জাংশন। ওকে, সো লিখো সবাই। এখন আমরা দেখব হচ্ছে মেকানিজম অফ পিএন জাংশন। সো আমি একটু পানি খাই, ওকে, তারপর দেখাচ্ছি। প্রত্যেকটা জিনিস তোমাদেরকে ডিটেলসে পড়ানো হচ্ছে যাতে করে তোমাদের এইচএসসিতে সেমিকন্ডাক্টর নিয়ে আর কোনো চিন্তা না থাকে। সো সেমিকন্ডাক্টরের আমি প্রত্যেকটা জিনিস ডিটেলসে পড়াবো। ডিটেলসে পড়ানোর পর সেমিকন্ডাক্টর রিলেটেড কয়েকটা সার্কিট তোমাদেরকে দেখাবো, যে সার্কিটগুলো খুবই মজার। তো এইগুলো করলে তোমাদের এইচএসসি কভার আপ হয়ে যাবে। ওকে, সো দেখো, আচ্ছা তোমাদেরকে আমি, সবাই বলছো যে রেগুলার ক্লাস চাই। আসলে আমাদের নিজেদেরও অনেক ব্যস্ততা থাকে। সো এই ব্যস্ততার কারণে রেগুলার ক্লাস দেওয়া হয়তো পসিবল হবে না, বাট যেটা তোমাদেরকে আমি কি বলে করেছিলাম, যে কথা দিয়েছিলাম, ওকে, যেটা তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম, কমিটমেন্ট করেছিলাম যে আমি এইচএসসি এক্সামের আগে সেমিকন্ডাক্টর চ্যাপ্টারটা শেষ করাবো মানে শেষ করাবো। ওকে, করাবো মানে তোমাদের এইচএসসির আগে তোমাদের সেমিকন্ডাক্টর চ্যাপ্টারটা শেষ হবে, ঠিক আছে? রেগুলার যে ক্লাস করাইতে বলতেছো, রেগুলার আমার টাইমটা তো থাকতে হবে। আমাদের নিজেদেরও তো ব্যস্ততা আছে, পার্সোনাল কিছু কাজ থাকতে পারে, সবার যার পার্সোনাল কাজ থাকতেই পারে। তোমাদেরকে কমিটমেন্ট দিছি মানে শেষ করাবো, এটাই হচ্ছে কথা। ওকে, সো এই জিনিসটা মাথায় রাখবা। আর তোমরা ক্লাস করেই বুঝতেছো যে প্রত্যেকটা ক্লাসে কী পরিমাণ ডিটেলসে পড়ানো হচ্ছে, প্রত্যেকটা লাইন বাই লাইন পড়ানো হচ্ছে। বই খুলে একবার দেখবা। আরেকটা জিনিস হচ্ছে তোমাদেরকে বলে রাখি, ম্যাক্সিমাম বইয়ে আমি দেখছি যে ম্যাক্সিমাম বইয়ে সার্কিটগুলা ভুলভাবে দেওয়া আছে।
সো এটা কি হয়, অনেক সময় দেখা যায় যে ইন্ডিয়ান রাইটার থেকে কপি করতে গিয়ে যে সার্কিট কনফিগারেশনগুলো অনেক সময় ভুল করে ফেলছে। সো আমাদের বাংলাদেশি যে বইগুলো আছে ম্যাক্সিমাম হচ্ছে কি, ম্যাক্সিমাম হচ্ছে যাই হোক নাম বলবো না, বইয়ের নাম বলবো না, ম্যাক্সিমাম হচ্ছে কপি। সো কপি করতে গিয়ে দেখা গেল সার্কিট কনফিগারেশনগুলো ভুল করে রাখলো। সো ওই জিনিসগুলো আমি এখানে তোমাদেরকে একদম কি ক্লিয়ারলি দেখাই দিব। সো তখন আবার বইয়ের সাথে মিলাইতে গিয়ে আওলা ঝাওলা করে ফেলিও না। আমি যে লেকচারগুলো প্রিপেয়ার করে দিব ওইগুলো শিখে যাও, তুমি পরীক্ষায় কোপাই দিতে পারবা। এটাই হচ্ছে কথা। আচ্ছা, তাহলে দেখো মেকানিজম অফ পিএন জাংশন। মেকানিজম অফ পিএন জাংশন, কমিটমেন্ট ব্রেক করবে না দাদা। ইয়েস, আমি কমিটমেন্ট ব্রেক করব না, চ্যাপ্টার শেষ করাই দিব, মানে শেষ করাই দিব। অ্যান্ড ফুল ডিটেলসে কোয়ালিটিটা মেনটেন হবে, এখন যেভাবে করাচ্ছে এভাবে ফুল ডিটেলসে শেষ করাই দিব। তোমরা ধৈর্য রাখো, শেষ হয়ে যাবে। ওকে, সো আমরা অলরেডি ইম্পর্ট্যান্ট জিনিসের মধ্যে কিন্তু ঢুকে গেছি। পিএন জাংশন খুবই গুরুত্বপূর্ণ, রেকটিফিকেশন খুবই গুরুত্বপূর্ণ, অ্যাম্প্লিফিকেশন খুবই গুরুত্বপূর্ণ। সব আর বাকি আছেই তো এগুলা। পিএন জাংশন যদি পড়ো কল কে দেয়। আচ্ছা, পিএন জাংশন যদি পড়ো এরপর আর বাকি থাকবে কি, বায়াসিং বাকি থাকবে, ফরওয়ার্ড বায়াস, রিভার্স বায়াস, এরপর বাকি থাকবে তোমার রেকটিফিকেশন, এরপর বাকি থাকবে হচ্ছে কি ট্রায়োড আর অ্যাম্প্লিফিকেশন। সো এই জিনিসগুলো পড়লেই তো চ্যাপ্টার শেষ, তাই না? সো দেখো মেকানিজম অফ পিএন জাংশন, মেকানিজম অফ পিএন জাংশনটা দেখো। তাহলে আমরা পিএন জাংশনকে যদি এভাবে লিখি, আমরা যদি পিএন জাংশনকে এভাবে আঁকি, তাহলে দেখো পিএন জাংশনকে আমি এই যে এইভাবে আঁকতেছি, খুব ভালো করে দেখবা, ভালো করে খেয়াল করো। এই যে পিএন জাংশন, সো পিএন জাংশনের একদিকে হচ্ছে কি পি টাইপ। সো এখন আমরা রেক্ট্যাঙ্গেল শেপ দিয়ে আঁকলাম। আগে একটা বিশুদ্ধ সেমিকন্ডাক্টর ক্যালাস ছিল, সো ক্যালাসটা একটা ডেফিনিট শেপে এনে আমি দেখাচ্ছি। একটা হচ্ছে পি টাইপ আর একটা হচ্ছে কি এন টাইপ। একটা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর আর একটা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর। সো আমরা দেখেছিলাম পি টাইপ সেমিকন্ডাক্টর মানে ওখানে হোলের প্রাচুর্য, আর এন টাইপ সেমিকন্ডাক্টর মানে ওখানে ইলেকট্রনের প্রাচুর্য। সো পি টাইপ সেমিকন্ডাক্টরে থাকবে কে, পি টাইপ সেমিকন্ডাক্টরে থাকবে লট অফ হোল, পি টাইপ সেমিকন্ডাক্টরে থাকবে অনেকগুলো হোল, পি টাইপ সেমিকন্ডাক্টরে থাকবে অনেকগুলো হোল, আর এন টাইপ সেমিকন্ডাক্টরে থাকবে অনেকগুলো কি ইলেকট্রন। ভালো করে বুঝো, ভালো করে ফোকাস দাও, ভালো করে আমার কথা প্লাস বোর্ডের দিকে তাকাও। সো আর এন টাইপ সেমিকন্ডাক্টরে কে থাকবে, অনেকগুলা মুক্ত ইলেকট্রন থাকবে। সো এই যে মুক্ত ইলেকট্রন, একটা, দুইটা, তিনটা। সো অনেকগুলো কি থাকবে, এন টাইপ সেমিকন্ডাক্টরে অনেকগুলো মুক্ত ইলেকট্রন থাকবে। একটু আগে যে ক্যালাসটা দেখাইছিলাম ওইটাই আঁকতেছি। সো এখানে আর বাকি থাকবে কে, হোলের পাশে সমপরিমাণ নেগেটিভ আয়ন বাকি থাকবে, নেগেটিভ জমা হবে, আর ইলেকট্রনের নিচে সমপরিমাণ পজিটিভ জমা হবে। এই যে পজিটিভ কি হচ্ছে, জমা হচ্ছে। ওকে, সো আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। ওকে, এখন দেখো এখন কি হবে। সো আমরা দেখতে পাচ্ছি মাঝখানে জাংশন, ওই যে একটু আগে বলছিলাম না যে একদিকে পি টাইপ একদিকে এন টাইপ, একটা সেমিকন্ডাক্টর ক্যালাসকে তুমি এমনভাবে ডোপিং করবা যেন একদিকে হচ্ছে পি টাইপ আর একদিকে হচ্ছে এন টাইপ। ওকে, অঞ্চলের উদ্ভব হবে এবং মাঝখানে একটা জাংশন সৃষ্টি হবে। সো আমার কোয়েশ্চেন হচ্ছে মাঝখানে জাংশনটা কিভাবে সৃষ্টি হয়। সো এটাই তো পিএন জাংশনের মেকানিজম, সে মাঝখানের জাংশনটা তুমি কিভাবে সৃষ্টি করবা। সো দেখো পি টাইপে কে বেশি বলো তো, পি টাইপে হোল বেশি, এন টাইপে হোল কম। সো প্রথমে এই জিনিসটা লিখো, পি টাইপে হোল বেশি, এন টাইপে হোল কম। সো এখন আমরা একটা প্রসেস জানি যার নাম হচ্ছে ব্যাপন বা ডিফিউশন। সো ব্যাপন কি করে, তোমার ঘরে ধরো বিরিয়ানি রান্না হচ্ছে, এখন কি হবে, ঘরে যদি বিরিয়ানি রান্না হয়, বিরিয়ানি যেখানে রান্না হচ্ছে ওইখানে বিরিয়ানির ঘ্রাণটা ঘনত্ব বেশি, যেখানে বিরিয়ানি রান্না করা হচ্ছে ওখানে বিরিয়ানির ঘ্রাণের সুঘ্রাণের ঘনত্বটা কি বেশি। তাহলে ওই ঘ্রাণটা সব দিকে ছড়াই পড়বে না, তার মানে হলো উচ্চ ঘনত্বের স্থান হতে নিম্ন ঘনত্বের স্থানে ছড়িয়ে পড়াটাই হচ্ছে কি ব্যাপন। যে প্রসেসে কঠিন তরল বা বায়বীয় পদার্থ, এটা কঠিনের বায়বীয় পদার্থ হয়, কঠিন তরল তো হইতে পারে না, সরি, এটা বায়বীয় পদার্থ হয়। বায়বীয় পদার্থ কি করে, উচ্চ ঘনত্বের স্থান হতে নিম্ন ঘনত্বের স্থানে ছড়াই পড়ে, ওটাই হচ্ছে কি, ওটাই হচ্ছে ব্যাপন। সো দেখো এখানের মধ্যে পি টাইপের মধ্যে হোল বেশি, এন টাইপে হোল নাই। তাহলে পি টাইপে হোলের উচ্চ ঘনত্ব আর এন টাইপে হচ্ছে হোলের নিম্ন ঘনত্ব। তাহলে পি টাইপ থেকে এন টাইপের দিকে ব্যাপনের নিয়ম অনুযায়ী কে যাইতে চাইবে, হোল যাইতে চাইবে না। এই যে উচ্চ ঘনত্বের হোল থেকে এখানে হচ্ছে হোলের উচ্চ ঘনত্ব, এখানে হচ্ছে হোলের নিম্ন ঘনত্ব। সো
পি টাইপে হোল বেশি মানে হোলের ঘনত্ব বেশি, রাইট? হোল বেশি মানে পি টাইপে হোলের ঘনত্ব বেশি। লিখো হোলের ঘনত্ব বেশি, হোলের ঘনত্ব বেশি। আর এন টাইপে হোল কম, রাইট? এন টাইপের মধ্যে হচ্ছে কি, এন টাইপের মধ্যে হচ্ছে হোল কম, সো এন টাইপে হোলের ঘনত্ব কম, হোলের ঘনত্ব কম। সো পি টাইপ থেকে এন টাইপের দিকে কে দৌড়াইতে চাইবে? হোল। সো পি টাইপ থেকে এন টাইপের দিকে হোল যদি দৌড়াইতে চাই, হোলের ডাইরেকশনগুলো দিয়ে দাও। হোলগুলো এই যে পি টাইপ থেকে এন টাইপের দিকে যেতে চাইবে। হোলগুলো কি করতে চাইবে? হোলগুলা পি টাইপ থেকে এন টাইপের দিকে যেতে চাচ্ছে, রাইট? ঠিক সেমভাবে দেখো এন টাইপের ক্ষেত্রে, দেখো এন টাইপে ইলেকট্রন বেশি, এন টাইপে ইলেকট্রনের ঘনত্ব বেশি। ইলেকট্রন বেশি মানে ইলেকট্রনের ঘনত্ব বেশি, ইলেকট্রনের ঘনত্ব বেশি। আর পি টাইপে মুক্ত ইলেকট্রনের ঘনত্ব কম, বিকজ এখানে মুক্ত ইলেকট্রন নাই বললেই চলে। সো ব্যাপনের নিয়ম অনুযায়ী, ব্যাপনের নিয়ম অনুযায়ী কী হবে? এটা কেন হচ্ছে? এটা হচ্ছে ব্যাপনের নিয়ম অনুযায়ী, এটা হচ্ছে ব্যাপনের কারণে, ব্যাপনের কারণে হচ্ছে। সো ব্যাপনের কাজ কি? কোনো কিছু যদি উচ্চ ঘনত্বে থাকে ওই কিছুকে নিম্ন ঘনত্বে প্রবাহিত করা। সো এখানেও ঠিক সেম কাজটাই হবে ব্যাপনের নিয়ম অনুযায়ী। ব্যাপন অনুযায়ী কি হবে? ব্যাপন অনুযায়ী, ব্যাপন অনুযায়ী এন টাইপ থেকে পি টাইপের দিকে কে দৌড়াবে? ইলেকট্রন দৌড়াবে, ইলেকট্রন যাইতে চাইবে। ওকে, সো ইলেকট্রনের ডাইরেকশনগুলো দিয়ে দাও। ইলেকট্রনের ডাইরেকশনগুলো হবে এরকম। সো দেখো এদিকে ইলেকট্রন যেতে যাচ্ছে, ইলেকট্রনের ডাইরেকশন হচ্ছে এই যে এটা। ওকে ওকে ফাইন। এখন কথা হচ্ছে এন টাইপ থেকে ইলেকট্রনগুলো পি টাইপের দিকে আসবে নেগেটিভ চার্জ আকারে। ওকে, সো দেখো এন টাইপ থেকে ধরো ইলেকট্রনগুলো নেগেটিভ চার্জ আকারে। এই জিনিসটা আরেকটু বড় রাখা দরকার ছিল। সো যাই হোক, ভালো করে খেয়াল করো, আমি এই তীর চিহ্নগুলো একটু ছোট করে দেই, তাহলে আরও বুঝতে সুবিধা হবে। ওকে, সো দেখো এগুলো একটু ছোট করি। ওকে, আচ্ছা, এখন দেখো, এখন হচ্ছে এন টাইপ থেকে ইলেকট্রনগুলো পি টাইপের দিকে আসবে নেগেটিভ চার্জ আকারে। সো ইলেকট্রনগুলো ধরো এখানে আসলো, পি টাইপ অঞ্চলে আসলো, ইলেকট্রনগুলো পি টাইপ অঞ্চলে আসলো। এন টাইপ থেকে কে আসছে? ইলেকট্রন আসছে কোথায়? পি টাইপ অঞ্চলে। সো এন টাইপ থেকে ইলেকট্রনগুলো যখন পি টাইপ অঞ্চলে আসবে, পি টাইপের মধ্যে আগে থেকে যে নেগেটিভ আধানগুলো ছিল, এই নেগেটিভ আধানকে পি টাইপের ভিতরে ঢুকতে দিবে না। কথা বুঝতে পারছো? পি টাইপ থেকে যখন এন টাইপ থেকে যখন ইলেকট্রনগুলা, ভালো করে বুঝো, এন টাইপ থেকে যখন ইলেকট্রনগুলা পি অঞ্চলের দিকে আসবে, ইলেকট্রন কি আকারে আসবে? নেগেটিভ চার্জ আকারে আসবে। সো এন টাইপ থেকে ইলেকট্রনগুলো যখন পি অঞ্চলের দিকে নেগেটিভ চার্জ আকারে আসবে, তখন পি টাইপের মধ্যে আগে থেকে থাকা নেগেটিভ আধানগুলা, এই নেগেটিভ আধানগুলাকে পি অঞ্চলে ঢুকতে দিবে না। কারণ এখানে থাকা নেগেটিভ আধানগুলা এন টাইপ থেকে আসা ইলেকট্রনকে কি করবে? রিপিল করবে, বিকর্ষণ করবে। কথা ক্লিয়ার? আবারও বলতেছি, এন টাইপ থেকে যখন ইলেকট্রনগুলা পি টাইপের দিকে আসতে চাইবে, পি টাইপে থাকা নেগেটিভ আধানগুলা ওই ইলেকট্রনগুলোকে বাধা দিবে, আর ইলেকট্রনগুলো তখন পি টাইপের দিকে আসতে পারবে না। ফলে ইলেকট্রনগুলা এই লেয়ারের মধ্যে আটকা পড়ে গেছে। ফলে ইলেকট্রনগুলা এন টাইপ থেকে আসা ইলেকট্রনগুলা একটা লেয়ারের মধ্যে আটকা পড়ে গেল। ওকে, ঠিক সেমভাবে পি টাইপ থেকে যখন হোল হচ্ছে, আসলে হোলকে ধরা হয় পজিটিভ। সো পি টাইপ থেকে হোলগুলা এন টাইপের দিকে কী আকারে যাবে? পজিটিভ চার্জ আকারে যাবে, পজিটিভ চার্জ আকারে যাবে, পজিটিভ চার্জ আকারে যাচ্ছে। এখন কথা হচ্ছে পি টাইপ থেকে যখন হোলগুলা এন টাইপের দিকে পজিটিভ চার্জ আকারে যাবে, এন টাইপের মধ্যে থাকা পজিটিভ চার্জগুলা, এই পজিটিভ চার্জগুলোকে আর ভিতরে ঢুকতে দিবে না। কারণ সমধর্মী চার্জ হওয়ায় এই পজিটিভ চার্জগুলোকে এন টাইপের মধ্যে আগে থেকে বাই ডিফল্ট থাকা পজিটিভ চার্জগুলো বিকর্ষণ করে এদিকে পাঠিয়ে দিতে চাইবে। ফলে এই পজিটিভ চার্জগুলো কি হবে? এই লেয়ারটার মধ্যে আটকা পড়ে যাবে। সো এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও, দ্রুত জানাও। এই জিনিসটা সবার কাছে ক্লিয়ার কিনা একটু জানাও। এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা একটু জানাও। এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা জানাও।
ওকে, আশা করি সবার ক্লিয়ার। সো দেখো এখানে তাহলে পজিটিভ অ্যান্ড নেগেটিভ চার্জগুলো একটা একটা লেয়ারের মধ্যে আটকা পড়ে গেছে, একটা লেয়ারের মধ্যে কি হয়ে গেছে, একটা লেয়ারের মধ্যে আটকা পড়ে গেছে। এখন কথা হচ্ছে পি টাইপ থেকে নির্দিষ্ট পরিমাণ পজিটিভ চার্জ এন টাইপের দিকে, আর এন টাইপ থেকে ওই একই পরিমাণ নেগেটিভ চার্জ পি টাইপের দিকে যদি আসে, মানে সমপরিমাণ হোল যদি পি টাইপ থেকে এন টাইপের দিকে যায় এবং ওই একই পরিমাণ ইলেকট্রন যদি এন টাইপ থেকে পি টাইপের দিকে আসে, ঢুকতে পারা না পারাটা হচ্ছে পরের কথা, বাট আসছে তো নাকি। সমপরিমাণ হোল পি টাইপ থেকে যদি এন টাইপের দিকে যায় এবং এন টাইপ থেকে একই পরিমাণ ইলেকট্রন এন টাইপ থেকে যদি পি টাইপ অঞ্চলের দিকে আসে, তখন কি ব্যাপন ক্রিয়াটা কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তো লিখো নির্দিষ্ট পরিমাণ হোল যদি পি টাইপ থেকে এন টাইপের দিকে যায় এবং ওই একই পরিমাণ ইলেকট্রন যদি এন টাইপ থেকে পি টাইপের দিকে আসে, তাহলে ব্যাপন ক্রিয়া বন্ধ হয়ে যাবে। তাহলে কি হবে, ব্যাপন ক্রিয়া বন্ধ হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে কি হবে, তাহলে আমার ব্যাপন ক্রিয়াটা বন্ধ হয়ে গেল। সো এখন এখানের মধ্যে কি হবে দেখো, এখন এখানের মধ্যে যে পজিটিভ চার্জগুলো আটকা পড়ে গেছে, সো পজিটিভ চার্জগুলা এখানে একটা পজিটিভ ভোল্টেজ, নেগেটিভ চার্জগুলো এখানে একটা নেগেটিভ ভোল্টেজের সৃষ্টি করবে। সো এই পজিটিভ আর নেগেটিভের মাঝখানে যে পটেনশিয়াল, এটাকে আমরা ভি নট দিয়ে ডিফাইন করব। সো পজিটিভ আর নেগেটিভের মধ্যে একটা অবশ্যই এখানে একটা কি থাকবে, পটেনশিয়াল থাকবে, যেটাকে আমরা কি দ্বারা ডিনোট করতেছি, যেটাকে আমরা ভি নট দ্বারা ডিনোট করতেছি। সো এতটুকু পর্যন্ত আগে সবাই বুঝতে পারছো কিনা জানাও। এই যে পজিটিভ থেকে নেগেটিভ, এই যে এই অঞ্চলটার মধ্যে একটা বিভব সৃষ্টি হলো, যেটাকে আমরা ভি নট দ্বারা ডিনোট করতেছি। এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও। সো এই জিনিসটাকে বলা হয় অ্যাকচুয়ালি বিভব প্রাচীর, বিকজ এই প্রাচীরটাকে বলা হয় বিভব প্রাচীর, বিকজ পি টাইপ থেকে নির্দিষ্ট পরিমাণ ইলেকট্রন হোল পি টাইপ থেকে, ভালো করে দেখো এখানে পজিটিভ এখানে নেগেটিভ, সো এটা হচ্ছে ভি নট। সো এটা হচ্ছে কি, এই ভি নটকে অ্যাকচুয়ালি বলা হয় বিভব প্রাচীর বা বিভব বাধা। কেন, কারণ দেখো পি টাইপ থেকে যে পরিমাণ হোল এন টাইপের দিকে গেছে, যে এন টাইপের দিকে আসছে, এন টাইপ থেকে ঠিক একই পরিমাণ ইলেকট্রন পি টাইপের দিকে এসে পি টাইপে থাকা নেগেটিভের কারণে এন টাইপ থেকে আসা ইলেকট্রনগুলো পি টাইপে ঢুকতে পারে নাই, আর এন টাইপে থাকা পজিটিভের কারণে পি টাইপ থেকে যাওয়া হোলগুলো এন টাইপের দিকে ঢুকতে পারে নাই। আবারও বলতেছি, আগেও বলছি, পি টাইপ থেকে যখন হোলগুলা, দেখো পি টাইপ থেকে যখন হোলগুলা এন টাইপের দিকে যাচ্ছিল, এন টাইপে থাকা পজিটিভ চার্জগুলোর কারণে পি টাইপ থেকে যাওয়া হোলগুলা এন টাইপে ঢুকতে পারে নাই, বিকর্ষণ করছে। আবার দেখো এন টাইপ থেকে ইলেকট্রনগুলো যখন পি টাইপের দিকে যাচ্ছিল, পি টাইপের মধ্যে বাই ডিফল্ট থাকা নেগেটিভ চার্জগুলোর কারণে এই ইলেকট্রনগুলা এদিকে ঢুকতে পারে নাই, বিকজ এই নেগেটিভ চার্জগুলো এই ইলেকট্রনগুলোকে কী করছে, বিকর্ষণ করছে। ফলে নির্দিষ্ট পরিমাণ পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ একটা প্রাচীরের মধ্যে আটকা পড়ে গেছে না। সো এই পজিটিভ আর নেগেটিভের মধ্যে অবশ্যই একটা পটেনশিয়াল সৃষ্টি হবে। সো এই প্রাচীরটাকে বলা হয় বিভব প্রাচীর বা বিভব বাধা। কেন বাধা, কারণ এই প্রাচীরগুলো এই প্রাচীরের মধ্যে থাকা চার্জগুলো কোনো দিকে মুভ করতে পারতেছে না। সো এটাকে বলা হয় কি, বিভব প্রাচীর বা বিভব বাধা। সো এই প্রাচীরটাকে বলা হচ্ছে কি, এই প্রাচীরটাকে বলা হচ্ছে বিভব প্রাচীর বা বিভব বাধা, বিভব প্রাচীর বা বিভব বাধা। আশা করি এই জিনিসটা সবাই বুঝতে পারছো, সো এখন দেখো, আচ্ছা, সো এটাকে বলা হয় বিভব প্রাচীর বা বিভব বাধা। সো বিভব প্রাচীরের মধ্যে দেখতেছি এই পাশের বিভবটা বেশি, সেটা হচ্ছে হাই পটেনশিয়াল, আর এই পাশের বিভবটা কম, এটা হচ্ছে কি, এটা হচ্ছে লো পটেনশিয়াল। তাহলে দেখো এখানে যদি আমি বিভব বাধার গ্রাফটা যদি আঁকি, সো এখানে দেখবো আমি হাই পটেনশিয়াল, এখানে আমার পটেনশিয়ালটা হচ্ছে হাই,
মানে উচ্চ বিভব, প্লাসের কারণে এটা হচ্ছে উচ্চ বিভব, আর এদিকের পটেনশিয়ালটা হচ্ছে লো, এটা হচ্ছে নিম্ন বিভব, রাইট? একটা হচ্ছে উচ্চ বিভব, এটা হচ্ছে উচ্চ বিভব, আর এদিকে হচ্ছে কি, এদিকে হচ্ছে আমার নিম্ন বিভব, রাইট? এদিকে হচ্ছে উচ্চ বিভব ভি নট, এদিকে হচ্ছে আমার ভি নট হচ্ছে কি উচ্চ বিভব, আর নিচের দিকে হচ্ছে কি নিম্ন বিভব, ঠিক আছে? সো দেখো এটা হচ্ছে কি হাই পটেনশিয়াল, আর এদিকে হচ্ছে কি লো পটেনশিয়াল। ওকে, এটা হচ্ছে উচ্চ বিভব হাই পটেনশিয়াল ভি নট, এটা হচ্ছে নিম্ন বিভব লো পটেনশিয়াল ভি নট। ওকে, সো এই হচ্ছে আমার কন্ডিশন, বিকজ এখানে প্লাস প্লাস থাকা, এটা হচ্ছে হাই পটেনশিয়াল, এটা হচ্ছে লো পটেনশিয়াল। আচ্ছা, এখন তাহলে কি হবে দেখো, এটা যেহেতু বিভব প্রাচীরের মধ্যে আধানগুলো আটকা পড়ে গেছে, এই আধানগুলো এদিকে মুভ হওয়ার সুযোগ নাই, এদিকেও তোমার মুভ হওয়ার সুযোগ নাই। এখন কি করবে দেখো, এখানে দেখো যে পরিমাণ পজিটিভ চার্জ আছে ঠিক একই পরিমাণ নেগেটিভ চার্জ আছে। সো এই পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ একে অপরকে কি করে ফেলবে, নিউট্রালাইজ করে ফেলবে, বিকজ এরা একটা নির্দিষ্ট প্রাচীরের মধ্যে আটকা পড়ে গেছে। ওরা কি করছে, একটা নির্দিষ্ট প্রাচীরের মধ্যে আটকা পড়ে গেছে। সো এই বিভব প্রাচীরের মধ্যে থাকা সমপরিমাণ পজিটিভ চার্জ সমপরিমাণ নেগেটিভ চার্জকে কি করে ফেলবে, নিউট্রালাইজ করে ফেলবে। সো পজিটিভ নেগেটিভ কি হয়ে যাবে, নিউট্রাল হয়ে যাবে, পজিটিভ নেগেটিভ নিউট্রাল হয়ে যাবে, অর্থাৎ এই প্রাচীরের মধ্যে কোনো আধান আর অবশিষ্ট থাকবে না। কারণ এই প্রাচীরের মধ্যে যে পরিমাণ পজিটিভ চার্জ ছিল ঠিক একই পরিমাণ নেগেটিভ চার্জ আছে। সো পজিটিভ চার্জ অ্যান্ড নেগেটিভ চার্জ একে অপরকে নিউট্রালাইজ যখন করে ফেলবে, তখন এই প্রাচীরের মধ্যে, বিভব প্রাচীরের মধ্যে কোনো আধান অবশিষ্ট থাকবে না। সো লিখে রাখো, সমপরিমাণ পজিটিভ ও নেগেটিভ চার্জ, সমপরিমাণ পজিটিভ ও নেগেটিভ চার্জ একে অপরকে নিউট্রালাইজ করে ফেলে। নিউট্রাল কেন করবে, বিকজ ওরা একটা প্রাচীরের মধ্যে বাধা পড়ে আছে, সো ওরা আর কোথাও যাইতে পারতেছে না। সো ওরা কি করবে, শেষমেশ ওরা একে অপরকে নিউট্রাল করে ফেলবে। সমপরিমাণ পজিটিভ ও নেগেটিভ চার্জ একে অপরকে নিউট্রাল করে ফেলে, ফলে বিভব প্রাচীরে আর কোনো আধান অবশিষ্ট থাকে না। বিভব প্রাচীরে আর কোনো আধান অবশিষ্ট থাকে না, সব আধান নিঃশেষিত হয়ে যায়, কি হয়ে যায়, সব আধান নিঃশেষিত হয়ে যায়। সো যখন তোমার সব আধান কি হয়ে যাবে, সব আধান নিঃশেষিত হয়ে যাবে। ওকে, সব আধান যখন নিঃশেষিত হয়ে যাবে, তখন তোমার এই লেয়ারকে বলা হবে নিঃশেষিত স্তর বা ডিপ্লিশন লেয়ার। তখন তোমার এই লেয়ারটাকে বলা হবে কি, এই লেয়ারটাকে বলা হবে হচ্ছে নিঃশেষিত স্তর বা ডিপ্লিশন লেয়ার। ওকে, নিঃশেষিত স্তর বা ডিপ্লিশন লেয়ার। ওকে, ডিপ্লিশন লেয়ার। আশা করি কথাটা সবাই বুঝতে পারছো। সো দেখো, যেহেতু এখানের মধ্যে কোনো আধান অবশিষ্ট নাই, সো এখানে কেন অবশিষ্ট নাই, কারণ এখানে যে পরিমাণ পজিটিভ চার্জ ছিল ঠিক একই পরিমাণ নেগেটিভ চার্জও ছিল। সো পজিটিভ আর নেগেটিভ একে অপরকে কী করে ফেলবে, নিউট্রাল করে ফেলবে। সো আলটিমেটলি এই বিভব প্রাচীরের মধ্যে আর কোনো আধান অবশিষ্ট থাকবে না। সো ওই প্রাচীরটাকে বলা হয় নিঃশেষিত স্তর বা ডিপ্লিশন লেয়ার। সো ডিপ্লিশন লেয়ারে কোনো আধান কি থাকে না, অবশিষ্ট থাকে না। আশা করি সবাই বুঝতে পারছো, আশা করি সবাই বুঝতে পারছো। ঠিক আছে, এটাকে বলা হয় কি ডিপ্লিশন লেয়ার। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। সো দেখো, এই ডিপ্লিশন লেয়ারে কোনো আধান যেহেতু আর অবশিষ্ট নাই, তাহলে এখানে আমার ভোল্টেজ কত, এখানে আমার ভোল্টেজ হচ্ছে 0। সো ভোল্টেজ যদি 0 হয়, এই অবস্থায় পিএন জাংশনটা তড়িৎ পরিবহন করতে পারবে না। সো এই অবস্থায় পুরো পিএন জাংশনটা তড়িৎ নিরপেক্ষ পিএন জাংশন হিসেবে কাজ করবে। সো এই অবস্থায় লিখো, এই অবস্থায় পিএন জাংশন তড়িৎ প্রবাহিত করতে পারে না। ওকে, সো আশা করি এই জিনিসটা সবাই বুঝতে পারছো, লিখে রাখো এখানে, এই অবস্থায় পিএন জাংশন তড়িৎ
পরিবহন করতে পারে না, বিকজ এখানে আমার ডিপ্লিশন লেয়ারে দেখো কোনো ভোল্টেজ ডিফারেন্স নাই, কোনো চার্জ নাই। সো দেখো এখানে যেহেতু কোনো চার্জ নাই বা ভোল্টেজ ডিফারেন্স নাই, আরও কিছু কারণ আছে যেটা আমি নেক্সট ক্লাসে তোমাদের পড়াবো, যে এই অবস্থায় পিএন জাংশনটা তড়িৎ পরিবহন করতে পারবে না। সো এই পিএন জাংশনটা এখন তড়িৎ নিরপেক্ষ পিএন জাংশন হিসেবে কাজ করবে, অর্থাৎ তড়িৎ নিরপেক্ষ পিএন জাংশন হিসেবে কাজ করবে। লিখো অর্থাৎ এটি তড়িৎ নিরপেক্ষ হিসেবে কাজ করবে। এখন তাহলে তুমি এটাকে কখন তড়িৎ পরিবহন করাইতে পারবা? সো এটাকে যদি তড়িৎ পরিবহন করাইতে হয় তাহলে এই অবস্থায় তড়িৎ পরিবহন করানোর জন্য তোমাকে এই পিএন জাংশনে বাহ্যিক ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে। এই অবস্থায় তড়িৎ পরিবহন করার জন্য পিএন জাংশনে তোমাকে বাহ্যিক ভোল্টেজ, এক্সটার্নাল ভোল্টেজ তোমার এখানে অ্যাপ্লাই করতে হবে। সো তুমি এক্সটার্নাল ভোল্টেজটা কোন অ্যাপ্রোচে অ্যাপ্লাই করবা, ওই প্রসেসটাকে বলা হচ্ছে বায়াসিং বা বায়াস করা। সো এটা পড়াবো। আপাতত এতটুকু জিনিস, এই জিনিসগুলো সবার কাছে ক্লিয়ার কিনা একটু জানাও, সবার কাছে ক্লিয়ার কিনা একটু জানাও। এগুলো সবার ক্লিয়ার কিনা জানাও। ওকে, আশা করি এই জিনিসগুলো সবার ক্লিয়ার। সো এই অবস্থায় তাহলে কি করতে পারতেছে না, এই অবস্থায় পিএন জাংশনটা তড়িৎ নিরপেক্ষ হিসেবে কাজ করবে, বিকজ এই অবস্থায় তার পক্ষে তড়িৎ পরিবহন করা সম্ভব না। তাহলে এখন পিএন জাংশনটাকে যদি তড়িৎ পরিবহনে সক্ষম করে গড়ে তুলতে হয় তাহলে এখানে আমাদের বাহ্যিক ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে। সো দেখো মুছে দিচ্ছি, আশা করি সবার ক্লিয়ার, আশা করি সবার ক্লিয়ার। ওকে, আচ্ছা, ওকে, আশা করি সবার ক্লিয়ার। এই অবস্থায় পিএন জাংশনকে তড়িৎ পরিবাহী করতে চাইলে বাহ্যিক ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে। কি করতে হবে? বাহ্যিক ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে। তুমি যদি একটা এক্সটার্নাল সোর্স দিয়ে একটা এক্সটার্নাল ভোল্টেজ অ্যাপ্লাই করো তখন এই পিএন জাংশনটা হয়তো তড়িৎ পরিবহন করতে পারে। সো বাহ্যিক ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে। সো লিখো বাহ্যিক ভোল্টেজটা। সো বাহ্যিক, তুমি যে একটা পিএন জাংশনের মধ্যে একটা বাহ্যিক ভোল্টেজ অ্যাপ্লাই করবা, এটার জন্য তো একটা প্রসেস লাগবে, রাইট? সো এই প্রসেসটাকে বলা হয় বায়াসিং বা বায়াস করা। সো লিখো বাহ্যিক ভোল্টেজটা কোন প্রসেসে, বাহ্যিক ভোল্টেজটা যে প্রসেসে অ্যাপ্লাই করা হয়, যে প্রসেসে অ্যাপ্লাই করা হয় সেই প্রসেসকে বলা হয়, সেই প্রসেসকে বলা বায়াসিং বলে। সেই প্রসেসকে কি বলে? বায়াসিং বা বায়াস করা বলে। সেই প্রসেসকে বায়াসিং বা বায়াস করা বলে। ওকে, সো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো বায়াসিং বা বায়াস করা কী জিনিস। তাহলে তুমি যখন একটা পিএন জাংশনকে, নর্মালি একটা পিএন জাংশন কী হিসেবে কাজ করতেছে? তড়িৎ নিরপেক্ষ হিসেবে কাজ করতেছে। কেন কাজ করতেছে মেকানিজমটা দেখালাম। এখন কথা হচ্ছে একটা পিএন জাংশনকে তুমি যদি তড়িৎ পরিবহনে সক্ষম করে গড়ে তুলতে চাও, এই অবস্থায় তোমাকে কি করতে হবে? এই অবস্থায় তোমাকে বায়াস করতে হবে। বায়াস কিভাবে করবা? বাহ্যিক ভোল্টেজ বা এক্সটার্নাল ভোল্টেজ অ্যাপ্লাই করে তুমি এটাকে বায়াস করবা। সো এই জিনিসগুলো সবাই লিখে নাও। আমি একটু পানি খাই, তোমরা লিখে নাও। সেমিকন্ডাক্টরের এই কঠিন কঠিন জিনিসের প্যাচ কি খুলতেছে কিনা জানাও, সবাই বুঝতেছো কিনা জানাও।
এই যে কঠিন কঠিন জিনিসগুলোর প্যাচ তোমাদের কাছে সহজ হয়ে যাচ্ছে কিনা জানাও। হ্যাঁ, সো দেখো এক্স্যাক্টলি আব্দুল সালাম লিখেছো যে বিভব প্রাচীরে যদি কোনোভাবে বিভব পার্থক্য সৃষ্টি করা যায় তাহলে তড়িৎ পরিবহন সৃষ্টি করবে, অবশ্যই করবে। কারণ তড়িৎ প্রবাহ কখন সৃষ্টি হয়? যখন দুইটা টার্মিনালের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স থাকে। সেই পটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য সৃষ্টি করার জন্যই তো আমরা বায়াস করব, রাইট? আমরা বায়াস করতেছি কিভাবে? আউটার একটা ভোল্টেজ অ্যাপ্লাই করে। সো আউটার ভোল্টেজটা অ্যাপ্লাই করার কাজ কি? এই জাংশনটার মধ্যে কি করা? এই জাংশনটার মধ্যে একটা বিভবের পার্থক্য সৃষ্টি করা। সো যখন তুমি এই জাংশনটার মধ্যে একটা বিভবের পার্থক্য সৃষ্টি করবা, এটা এমনিতেই কারেন্ট ফ্লো করবে। ওকে, সো আমাদের বাহ্যিক ভোল্টেজটা এই কারণেই অ্যাপ্লাই করা হচ্ছে যাতে করে এখানের মধ্যে একটা পটেনশিয়াল ডিফারেন্স সৃষ্টি হয় এবং এই পিএন জাংশনটা কারেন্ট ফ্লো করতে পারে। ওকে, আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছো। সো এই জিনিসগুলো মুছে দিচ্ছি। এখন আমরা দেখব বায়াসিং। সো বায়াসিংটা টু টাইপসের, একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস বা সম্মুখবর্তী বায়াস, আরেকটা হচ্ছে রিভার্স বায়াস বা পশ্চাৎবর্তী বায়াস। সো লিখো, এখন দেখো বায়াসিং দুই প্রকার। বায়াসিং দুইভাবে করা হয়, একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস, একটা হচ্ছে সম্মুখবর্তী বায়াস বা ফরওয়ার্ড বায়াস। সম্মুখবর্তী, দেখো বায়াসিং, এই যে বায়াসিংয়ের যে প্রসেসটা, বায়াসিংটা হচ্ছে দুই প্রকার। লিখো, বায়াসিং দুই প্রকার। আচ্ছা, আমি এখানে লিখে দিচ্ছি তোমাদেরকে এখানে লিখে দিচ্ছি। ওকে, তো দেখো বায়াসিংটা হচ্ছে দুই প্রকার। এই যে দেখো বায়াস যে করব, বায়াসিং টু টাইপসের, একটা হচ্ছে সম্মুখবর্তী। ওকে, সম্মুখবর্তী বায়াস বা ফরওয়ার্ড বায়াস, প্রসেসগুলো দেখাবো। আরেকটা হচ্ছে পশ্চাৎবর্তী বায়াস বা রিভার্স বায়াস, আরেকটা হচ্ছে পশ্চাৎবর্তী বায়াস বা রিভার্স বায়াস। সো দেখো বায়াসিংটা হচ্ছে টু টাইপসের, একটা হচ্ছে সম্মুখবর্তী বায়াস বা ফরওয়ার্ড বায়াস, আরেকটা হচ্ছে পশ্চাৎবর্তী বায়াস বা রিভার্স বায়াস। ওকে, সো এখন আমরা শিখবো হচ্ছে সম্মুখবর্তী বায়াস কি, আরেকটা হচ্ছে পশ্চাৎবর্তী বায়াস কি। ওকে, এখন আমরা শিখবো হচ্ছে সম্মুখবর্তী বায়াস কি আর পশ্চাৎবর্তী বায়াস কি। ওকে, তাহলে দেখো সম্মুখবর্তী বায়াস কি। সম্মুখবর্তী বায়াস হচ্ছে তুমি যখন একটা আউটার সোর্স পি এর সাথে যখন ওই আউটার সোর্সের পজিটিভ কানেক্ট করবা, এন এর সাথে যখন তুমি আউটার সোর্সের নেগেটিভ কানেক্ট করবা, তখন এটা হচ্ছে সম্মুখবর্তী বায়াস। সো লিখো, সম্মুখবর্তী বায়াস হচ্ছে কি? সম্মুখবর্তী বায়াসে কি থাকবে? আউটার ভোল্টেজের বা এক্সটার্নাল ভোল্টেজ যেটা তুমি অ্যাপ্লাই করবা, এক্সটার্নাল ভোল্টেজের পজিটিভ প্রান্ত থাকবে কার সাথে? পজিটিভ প্রান্ত থাকবে পি এর সাথে, আর নেগেটিভ প্রান্তটা কার সাথে থাকবে? এন এর সাথে। নেগেটিভ প্রান্ত এন এর সাথে। ওকে, সো একটা এক্সটার্নাল ভোল্টেজ যে তুমি এখানের মধ্যে অ্যাপ্লাই করবা, ওই এক্সটার্নাল ভোল্টেজের পজিটিভের সাথে পি যদি থাকে আর নেগেটিভের সাথে যদি এন থাকে, তখন এটাকে বলা হয় ফরওয়ার্ড বায়াস। অর্থাৎ পি এর সাথে তুমি পজিটিভ লাগাও, এন এর সাথে তুমি নেগেটিভ লাগাও, তখন এটা হবে কি? ফরওয়ার্ড বায়াস। অর্থাৎ একটা সোর্সের পি এর সাথে, এই যে ধরো তোমার একটা সোর্স এখানের মধ্যে দিলা, এক্সটার্নাল একটা এক্সটার্নাল ভোল্টেজ তুমি অ্যাপ্লাই করলা এখানের মধ্যে। সো পি এর সাথে যদি তুমি পজিটিভটা লাগাই দাও আর এন এর সাথে যদি তুমি নেগেটিভটা লাগাই দাও, দেখো এটা হচ্ছে একটা এক্সটার্নাল ভোল্টেজ, এটা হচ্ছে একটা এক্সটার্নাল, তুমি বিভব পার্থক্য সৃষ্টি করার জন্য এখানে একটা এক্সটার্নাল সোর্স লাগাইছো, যে সোর্সের মধ্যে একটা সার্টেন ভ্যালুর একটা কি থাকবে? ভোল্টেজ থাকবে। সো তুমি যখন পি এর সাথে একটা তড়িৎ কোষের বা একটা ব্যাটারির পজিটিভ প্রান্ত লাগাবা আর এন টাইপের সাথে যখন নেগেটিভ প্রান্ত লাগাবা, তখন হচ্ছে এটা ফরওয়ার্ড বায়াস বা সম্মুখবর্তী বায়াস। এই অবস্থায় এটা হচ্ছে কি? এই অবস্থায় এটা হচ্ছে সম্মুখবর্তী বায়াস বা ফরওয়ার্ড বায়াস।
তাহলে রিভার্স বায়াস কি? তার উল্টোটাই হচ্ছে রিভার্স বায়াস। রিভার্স বায়াসে কি হবে? রিভার্স বায়াসে পি এর সাথে হবে নেগেটিভ। সো বায়াসিং জিনিসটা শিখে নাও, খুবই গুরুত্বপূর্ণ। রিভার্স বায়াসে পি এর সাথে হবে নেগেটিভ, আর এন এর সাথে কি হবে? এন এর সাথে হবে হচ্ছে পজিটিভ। ওকে, সো ফরওয়ার্ড বায়াসে তুমি পি এর সাথে পজিটিভ লাগাবা, এন এর সাথে নেগেটিভ লাগাবা, কার? একটা সোর্সের। তখন এই পুরো পিএন জাংশনটা ফরওয়ার্ড বায়াস হিসেবে কাজ করবে। আবার রিভার্স বায়াসে যখন দিবে একটা পিএন জাংশনকে, তখন পি এর সাথে লাগাই দিবা নেগেটিভ, এন এর সাথে লাগাই দিবা পজিটিভ, তখন এটা রিভার্স বায়াস হিসেবে কাজ করবে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো, আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, সো আমরা নেক্সট ক্লাসে দেখব ফরওয়ার্ড বায়াসে দিলে কি হয় আর রিভার্স বায়াসে দিলে কি হয়। সো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করব। তোমাদের কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা করতে পারো। আজকের পড়াটা ভালো মতো বুঝছো কিনা জানাও, আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা আমাকে করতে পারো। সো আমরা দেখো বায়াসিং শিখলাম, আজকে আমরা অনেক কিছু শিখছি, পিএন জাংশনের মেকানিজম থেকে শুরু করে পি টাইপ এন টাইপ থেকে শুরু করে সব কিছু শিখছি। তো কথা হচ্ছে আমরা বায়াসিংটা দেখতে পাচ্ছি, একটা এক্সটার্নাল ভোল্টেজ যদি তুমি পিএন জাংশনের মধ্যে অ্যাপ্লাই করো, তখন ওই পিএন জাংশনটা কারেন্ট ফ্লো করবে। সো বায়াসিংটা দুইভাবে করা যায়। একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস, তুমি পি টাইপের সাথে একটা সোর্সের পজিটিভ লাগাবা, আর এন টাইপের সাথে যদি নেগেটিভ লাগাও তখন সেটা হবে ফরওয়ার্ড বায়াস। আর একটা হচ্ছে তুমি কখন রিভার্স বায়াস করবা, তুমি যদি পি টাইপের সাথে যদি নেগেটিভ লাগাই দাও আর এন টাইপের সাথে যদি পজিটিভ লাগাই দাও, তখন এটা হবে কি? রিভার্স বায়াস। সো বায়াসিংটা দেখলাম, বায়াসিংটা কেন করা হয়? একটা নিরপেক্ষ পিএন জাংশনকে তড়িৎ পরিবহন বা তড়িৎ পরিবাহী হিসেবে গড়ে তোলার জন্য। সো এই হচ্ছে কথা, কিভাবে কি করবে বায়াসিংগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। আমরা প্রসেস অফ বায়াসিং বা বায়াসিংয়ের মেকানিজমগুলো নেক্সট ক্লাসে দেখব। সো আজকের ক্লাসটা এখানেই শেষ। তোমাদের কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে জানাও, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা একটু আমাকে জানাও, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে একটু জানাও, আর না হলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করব। সম্মুখ বায়াসের সময় নিশ্চিত অঞ্চলে কি ঘটে? ওই যে বললাম মেকানিজমগুলো আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে দেখাবো। ওকে, বায়াসিংয়ের মেকানিজমগুলো আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে দেখাবো। ওকে, দেয়ার ইজ নো কোয়েশ্চেন স্যার। ওকে 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 সো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সবাই আমার জন্য দোয়া করবা যাতে আমি সুস্থ থাকি অ্যান্ড তোমাদের ক্লাসগুলো প্রপারলি শেষ করে দিতে পারি। ওকে, আমি যাতে আমার কমিটমেন্টে রাখতে পারি, সবাই দোয়া করবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে। তো আজকের ক্লাসটা এখানেই শেষ।